ওকে, লেটস বিগিন। আমার সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে তো না? ক্লিয়ার। ওকে। আমরা রেসপিরেটরি ডিজিজ বলতে সবচেয়ে কমনলি আমরা দুটো ডিজিজ বুঝি, সেটা হচ্ছে একটা হচ্ছে সিওপিডি আর একটা হচ্ছে অ্যাজমা। তো আমরা এখানে ম্যানেজমেন্টে সিওপিডি এবং অ্যাজমা দুটোকেই কোরিলেট করছি, কিন্তু তবে অ্যাজমা এবং সিওপিডি একটা এক্সটেন্ট পর্যন্ত সেম। তার মানে আমরা এটাকে সেমই ধরে নিব। তো যে কারণে আপনি অ্যাজমাটা যদি জানেন, আপনি সিওপিডিটাও ম্যানেজ করতে পারবেন। তাহলে টার্মটা কি? সিওপিডিটা আসলে বেসিক্যালি ওয়াইড স্পেকট্রাম অফ ইলনেস সিভিয়ারিটি, তার সাথে কি কি থাকে? ক্রনিক ব্রঙ্কাইটিস থাকে এবং এমফাইসিমা থাকে। যদিও ওই দুটা কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস, কিন্তু অনেক সময় দুটোই একসাথে থাকে। তো প্রি অপারেটিভলি আমাদের কি দেখতে হবে? ডিজিজের সিভিয়ারিটি দেখতে হবে, সিওপিডির কোন স্টেজে আছে, তার সাথে ক্রনিক ব্রঙ্কাইটিস যদি হয় তার সাথে এমফাইসিমা আছে কিনা, বা যদি এমফাইসিমা হয় তার এমফাইসিমাটাস বুল্লা আছে কিনা। তো এগুলি আমাদের ফলো করতে হবে। আর তার পাশাপাশি আমাদের দেখতে হবে যে কোমরবিডিটিস আছে কিনা, বিশেষ করে স্মোকিং রিলেটেড ইসকেমিক হার্ট ডিজিজ কমন থাকে এই ধরনের পেশেন্টের, কারণ স্মোকিং এর কারণে সিওপিডি হয়। আবার তার পাশাপাশি স্মোকিং এবং সিওপিডি দুইটার কারণে আবার ইসকেমিক হার্ট ডিজিজে কনভার্ট করে। তো ডিজিজ সিভিয়ারিটিটা আমরা অ্যাসেস করতে পারি ক্লিনিক্যালি এবং ইনভেস্টিগেশন দুটো দিয়েই। আমরা হিস্ট্রি থেকে আমরা যেটা নিব সেটা হচ্ছে যে পেশেন্টের এক্সারসাইজ টলারেন্স। এখন এটা হচ্ছে মেডিকেল রিসার্চ কাউন্সিল, এই আমেরিকান এবং ইংল্যান্ড এই দুটো মিলে জয়েন্ট মেডিকেল রিসার্চ কাউন্সিলিং এ ওরা একটা ডিসনিয়ার একটা স্কেল তৈরি করেছে। সেটার ভিতরে কি, যদি স্কেলে রেটিং এ 1 হয় তাহলে আপনি সব অ্যাক্টিভিটিস করতে পারবেন, আর যদি রেট 5 হয় তাহলে আপনি নর্মাল আনড্রেসিং, মানে আপনি জামা কাপড় খুলবেন বা একদম সিম্পল লাইট ওয়ার্কেও আপনার ব্রেথলেসনেস হবে। গ্রেড 1 থেকে গ্রেড 5 পর্যন্ত এটাকে মার্কিং করা হয়। এছাড়া আমরা যেটা পেশেন্টকে আমরা জিজ্ঞাসা করতে পারি যে উনি একদম প্লেন রোডে বা একটা প্লেন এরিয়াতে উনি হাঁটতে পারবে কিনা, বা ইনক্লাইন সিঁড়ি বেয়ে উনি উঠতে গেলে ওনার শ্বাসকষ্ট হয় কিনা। কার্ডিয়াক ডিজিজে যেমন আমাদের দেখা লাগে, ঠিক রেসপিরেটরিতেও আমরা সেম জিনিসই আমরা দেখবো। এরপরে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস হিস্ট্রি নিতে হয় সিওপিডি অ্যাজমা দুটোর ক্ষেত্রে, সেটা হচ্ছে যে উনি রিসেন্ট কোনো অ্যাডমিশন হয়েছে কিনা ওনার, যেখানে সিওপিডি এক্সাজারবেশন হয়েছে অথবা অ্যাজমা এক্সাজারবেশন হয়েছে। তার পাশাপাশি আবার দেখতে হবে যে ওনার কারেন্ট কোনো রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন আছে কিনা, বা স্পুটামে হিউজ অ্যামাউন্ট অফ স্পুটাম আছে কিনা। ঠিক আছে, যদি ওনার সিওপিডি থাকে স্পুটাম না থাকে তাহলে আমাদের এক ক্যাটাগরিতে, আর যদি কারেন্ট ইনফেকশন থাকে এবং তার সাথে স্পুটামের প্রোডাকশন থাকে, প্রচুর স্পুটাম থাকে তার একটু, যখন সে বের করবে দেখা যাবে যে অনেক স্পুটাম আসতেছে, তখন দেখা যাবে যে এই রোগীগুলি আসলে খারাপের দিকে চলে যাবে আফটার পোস্ট অপারেটিভ। এছাড়া আরেকটা জিনিস হচ্ছে যে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ওনারা রেগুলার ওরাল বা ইনহেলেশন কোনো মেডিকেশন নেয় কিনা, বিশেষ করে হচ্ছে যে আমাদের কোনো ওরাল বা ইনহেল কোনো স্টেরয়েড বা অক্সিজেন থেরাপি নেয় কিনা। সিওপিডি পেশেন্টে জানেন যে 1 থেকে 2 লিটার অক্সিজেন অনেকেরই লাগে, অনেকেরই হিস্ট্রিতে দেখা যায় যে তারা হোম অক্সিজেন থেরাপি নেয়। আর এক্সামিনেশনে আমরা কি পাবো? ব্যারেল শেপ চেস্ট পাবো, নিকোটিন স্টেনিং পাবো ফিঙ্গার নেলে, ব্রঙ্কোস্পাজম পাবো অ্যাক্টিভ, অথবা অ্যাক্টিভ ইনফেকশন বা কর পালমোনালির সাইন সিমটম যেমন হচ্ছে এলিভেটেড জেবিপি, হেপাটোমেগালি, এগুলি আমরা পেতে পারি। এরপরে আমরা যেটা দেখবো পেশেন্টের আমরা ব্রিদিং এর প্যাটার্নটা দেখবো। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আমরা সবই দেখলাম, ব্রিদিং প্যাটার্নটা দেখলাম না, তাহলে কিন্তু আমরা অ্যাসেস করতে পারবো না। ব্রিদিং প্যাটার্নে আমাদের কি দেখতে হবে? যে সে রেসপিরেশনের সময় অ্যাক্সেসরি মাসেলটাকে সে ইউজ করতেছে কিনা, এবং পোশ্চারের সাথে দেখা গেল আমার সুপাইন পজিশনে তার রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, আবার তার সিটিং পজিশনে নর্মাল হচ্ছে, তাহলেও আমাদের সিভিয়ারিটিটা তার বেড়ে যাবে। এর পাশাপাশি আমরা দেখবো যে পেশেন্টের পার্স স্লিপ হচ্ছে কিনা, পার্স স্লিপ ব্রিদিং। পার্স স্লিপ ব্রিদিং আমরা জানি যে
দুই ঠোঁট বন্ধ করে পেশেন্ট এক্সপিরেশনের সময় ঠোঁট বন্ধ করে শ্বাসটা ছাড়তে চেষ্টা করে, এবং এতে কি হয়, পজিটিভ প্রেসার ভেন্টিলেশন হয়। এটা অনেকটা মাছের মতো, পানিতে যেমন মাছ উপরে উঠে উঠে দেখবেন যে একটু একটু করে অক্সিজেন ছাড়ে বা অক্সিজেন নেয়, ওই টাইপের। এটা কি হেল্প করে, এটা পিপের মতো কাজ করে, আলটিমেটলি এয়ারওয়ে কলাপসটাকে প্রিভেন্ট করে। পাশাপাশি আমরা আরো কি দেখতে হবে, যে তার এক্সপিরেটরি ফেজটার কি অবস্থা। যদি সে লং এক্সপিরেটরি ফেজ নেয় তাহলে বুঝতে হবে যে তার এয়ার ট্র্যাপিং হচ্ছে। তার মানে কি, আমাদের পরবর্তীতে আমরা যদি পিপ বা অন্য কোনো কিছু দেই, সেটা আরো এয়ার ট্র্যাপিংটা বাড়াবে। তাহলে কি কি ইনভেস্টিগেশন আমরা করব? ইনভেস্টিগেশন আমরা অবশ্যই ফুল ব্লাড কাউন্ট থেকে শুরু করব, কারণ সিওপিডি পেশেন্টের কমন হচ্ছে আমরা পলিসাইথেমিয়া পাবো। কারণ হচ্ছে যে এদের ক্রনিক হাইপোক্সিয়া থাকবে। অ্যাজমাতে আবার আমরা এই যদি অনেক লং স্ট্যান্ডিং সিভিয়ার কন্ডিশনে না থাকে তাহলে আমরা এই পলিসাইথেমিয়াটা আমরা পাবো না। আর নিউট্রোফিল কাউন্টটা ইনক্রিজ করতে পারে যদি আমাদের ইন্টারকারেন্ট রেসপিরেটরি ট্র্যাক্ট কোনো ইনফেকশন থাকে। এরপরে হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশনের ভিতরে যেটা এখন করা হয় সেটা হচ্ছে যে এবিজি, আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস। আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিসটা করলে আমরা কি পাবো, আমরা হাইপোক্সিয়া এবং প্লাস হচ্ছে যে তার কম্পেনসেটেড টাইপ 2 রেসপিরেটরি ফেলিউর আছে কিনা সেটা আমরা বুঝতে পারবো। সিওপিডি পেশেন্টের আমরা প্রায় কমনলি দেখতে পাই যেটা, সেটা হচ্ছে টাইপ 2 রেসপিরেটরি ফেলিউর। আর ব্রঙ্কিয়াল অ্যাজমা পেশেন্টের আমরা যেটা পাই সেটা হচ্ছে টাইপ 1 রেসপিরেটরি ফেলিউর। এবং এখানে দেখা যায় যেটা পিএইচটা নরমাল থাকে যদিও তার বাইকার্বনেট লেভেলটা ইনক্রিজ থাকে। কারণ হচ্ছে যে এই টাইপ 2 রেসপিরেটরি ফেলিউরটাকে কম্পেনসেশন করার জন্য এই ফিচারটা থাকে। এরপরে হচ্ছে যে ইলেকট্রোকার্ডিওগ্রাম বা ইকোকার্ডিওগ্রাফিতে আমরা যেটা দেখতে পাবো, পেশেন্টের করপালমোনালির ফিচার থাকবে, যেমন রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, রাইট অ্যাক্সিস ডেভিয়েশন, রাইট এট্রিয়াল এনলার্জমেন্ট। মানে করপালমোনারি ফিচার হচ্ছে এগুলি। তার পাশাপাশি কি আমরা আগে আলোচনা করেছি জেবিপি, ইনফি জেবিপি উইথ হেপাটোমেগালি। তাহলে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, রাইট অ্যাক্সিস ডেভিয়েশন এন্ড রাইট এট্রিয়াল এনলার্জমেন্ট, এটা হচ্ছে কমন, বিশেষ করে ক্রনিক সিওপিডি এবং ওল্ডার এজে। এরপরে হচ্ছে যে আমাদের কমন একটা ইনভেস্টিগেশন যেটা দিয়ে আমরা সিওপিডির স্টেজিং করি, কোন লেভেলে আছে, সেটা হচ্ছে আমরা FEV1 FBC রেশিও যদি করি, সেই রেশিও যদি 70%-এর নিচে চলে আসে তাহলে আমরা এটা ধরে নিয়ে যে এটা সিওপিডি, এবং এই রেশিও যদি 50%-এর নিচে আসে তাহলে এটা ধরে নিয়ে হচ্ছে যে মডারেট সিওপিডি, আর 30 নিচে চলে আসলে সিভিয়ার সিওপিডি। এবং ওই পেশেন্টগুলি অবশ্যই 50%-এর নিচে যেটা বলা হয়, অবশ্যই তাদের কি লাগে, আমাদের তাদের আইসিইউ বা এইচডিইউ সাপোর্ট লাগে। অনেক সময় পোস্ট অপারেটিভ ভেন্টিলেশনেরও প্রয়োজন পড়ে শর্ট টাইম। আর 30%-এর নিচে আলটিমেটলি আমরা জেনারেল অ্যানেস্থেসিয়া বা ইন্টিউবেশন করা মানে হচ্ছে সিভিয়ারিটি অনুযায়ী তার কন্ডিশনটা আরো খারাপ হবে এবং পেশেন্ট আলটিমেটলি দেখা যায় যে অনেক সময় মারা যায়, কারণ আমরা সেই জায়গা থেকে ব্যাক করতে পারি না কন্ট্রোল ভেন্টিলেশন থেকে। আর FEV1 শুধু যদি দেখি, সেখানে বলা আছে যেটা অবশ্যই এটার রেট 0.8 লিটারের থেকে বেশি থাকতে হবে। কারণ হচ্ছে যে এডিকুয়েট কাফ যদি হতে হয় পেশেন্টের, পেশেন্ট যদি ঠিকভাবে কাশি নিতে হয় তাহলে FEV1 এর পরিমাণটা 1 লিটারের বেশি থাকতে হবে। ঠিক আছে, এখন এটা যদি 0.8 লিটারের নিচে আসে তাহলে আমাদের পোস্ট অপারেটিভ রেসপিরেটরি মরবিডিটি এবং মর্টালিটি দুটেই অনেক বেশি। বেসিক লাং ফাংশন টেস্টের সাথে আমরা আর একটা টেস্ট করি, যেটা হচ্ছে যে আমাদের বিশেষ করে এটা সিওপিডিতেও করা হয় আবার অ্যাজমাতেও করা হয়, স্পাইরোমেট্রিতে, যেটা হচ্ছে ব্রঙ্কোডাইলেটর বা স্টেরয়েড দিয়ে আবার এই FEV1 FBC করা হয়, বা পিক এক্সপিরেটরি ফ্লোমেট্রি করা হয়। করে দেখা হয় যে আসলে তার ব্রঙ্কোডাইলেটর পাওয়ার পরে আলটিমেটলি তার কি পরিমাণ লাং ফাংশন ইমপ্রুভ করে। এরপরে আরো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা হচ্ছে লাং কমপ্লায়েন্স। এই লাং কমপ্লায়েন্সটা সাধারণত এমফাইসেমিটাস চেঞ্জে, এমফাইসেমাতে কি হয়, এমফাইসেমাতে আসলে ইলাস্টিসিটিটা বেড়ে হয়ে যায়, কমে যায়। ফলে দেখা যায় কি লাংসের ইলাস্টিসিটি গুলি লুজ হয়ে যায়, ফলে কি হয়, লাংসের কমপ্লায়েন্স বেড়ে যায়। কিন্তু লাংসের কমপ্লায়েন্স বেড়ে যাওয়া মানে যে ভালো তা কিন্তু না।
ঠিক আছে। এবং ক্রনিক ব্রঙ্কাইটিসে দেখা যায় কি লাংসের কমপ্লায়েন্স কমে যায়, যেহেতু ওদের মানে ইরিটেশন থাকে, ব্রঙ্কোস্পাজম থাকে, উল্টা লাং কমপ্লায়েন্স কমে যায়। কিন্তু এখানে লাং কমপ্লায়েন্স বাড়া মানেই যে ভালো তা কিন্তু না, কারণ এখানে ইলাস্টিসিটিটা নাই দেখেই কমপ্লায়েন্সটা বেশি। ফলে যে কোনো সময় এই ইনফেসিমেটাস চেঞ্জের কারণে এলভিলাই রাপচার করে যেতে পারে, নিউমোথোরাক্স হয়ে যেতে পারে। আর ইকোকার্ডিওগ্রাফে আমরা যেটা দেখি যে সেটা হচ্ছে যে আমরা একটা রাইট ভেন্ট্রিকুলার ফেলুর দেখি আমরা, এটা কমন সিওপিডি কর পালমোনারি বিশেষ করে, এবং এলিভেটেড পালমোনারি আর্টারি, এই জিনিসটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে অবশ্যই আমাদের পালমোনারি আর্টারিয়াল প্রেশারটা, যেটা পালমোনারি হাইপারটেনশন আছে কিনা, এটা আমাদের দেখতে হবে, মাস্ট। আর অবশ্যই চেস্ট এক্সরে ফাইন্ডিংস গুলি আমরা জানি কমনলি, তবে চেস্ট এক্সরে ফাইন্ডিং দিয়ে আসলে এখনকার ইনভেস্টিগেশন গুলিতে জাস্টিফাইড করা হয় না, যদিও চেস্ট এক্সরে ফাইন্ডিংসও আমাদের উল্লেখ করতে হবে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে কার্ডিওপালমোনারি এক্সারসাইজ টেস্টিং করে আমরা এর আগে আলোচনা করেছি যে যদি 11 ml এর নিচে থাকে অ্যানারোবিক থ্রেশহোল্ড, তাহলে পোস্ট অপারেটিভ মর্টালিটি অনেক বেশি। এবং অক্সিজেন কনজাম্পশন অবশ্যই 15 ml পার কেজি পার মিনিটের উপর থাকতে হবে। সো এই হিস্ট্রি এবং ইনভেস্টিগেশন থেকে আমরা কি দেখলাম, পেশেন্টের সিভিয়ার সিওপিডি আছে। In addition, he has been shown to have an active pneumonia with an elevated neutrophil count. ব্লাডে দেখা গেল নিউট্রিফিল কাউন্ট তার বেশি, মাইল্ড পাইরেক্সিয়া আছে। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে আমরা রিজনাল টেকনিকে গেলে আসলে বেসিক্যালি পোস্ট অপারেটিভ অ্যানালিসিসের জন্য কোনো বেনিফিট আছে কি? অবভিয়াসলি বেনিফিট আছে। যেটা বলা হয় যে যদি সিভিয়ার সিস্টেমিক সেপসিস না থাকে, তাহলে আমরা অবশ্যই এপিডুরাল অ্যানালজেসিয়াটাই সাজেস্ট করব, কারণ এর মাধ্যমে যেটা হবে পেশেন্টের কাফটা ইমপ্রুভ করবে, ইমপ্রুভ রেসপিরেটরি ফাংশন এবং রিডিউস থ্রম্বোএম্বোলিক ম্যানিফেস্টেশন। ঠিক আছে, আমরা এপিডুরাল দিলে দেখা যায় যে থ্রম্বোএম্বোলিক ম্যানিফেস্টেশনটা কমে যাবে। যদিও বলা হয়েছে যে এপিডুরাল অ্যাবসিস একটা কমন কমপ্লিকেশন এপিডুরালে, কিন্তু তারপরেও আমরা এপিডুরাল অ্যানালজেসিয়াটাই আমরা রিস্ক বেনিফিট রেশিও অনুযায়ী আমরা চয়েস করব। আর ইন্ট্রাঅপারেটিভলি আমরা কি ধরনের ভেন্টিলেশনে যাব? আমরা জানি যে কমন ইন্ট্রাঅপারেটিভ ভেন্টিলেশন, আমাদের ভেন্টিলেটরের যে ফাংশন আছে সেই ফাংশন হচ্ছে আমরা দুই ধরনের মোডে আমরা ভেন্টিলেশন করতে পারি। একটা হচ্ছে যে আমাদের ভলিউম কন্ট্রোল, আর একটা হচ্ছে প্রেসার কন্ট্রোল। তো ভলিউম কন্ট্রোলটা আসলে বেসিক্যালি ফ্লো জেনারেট করে একটা টাইডাল ভলিউম, নির্দিষ্ট একটা টাইডাল ভলিউম দেয়, এবং এই টাইডাল ভলিউমটা দিতে গিয়ে অনেক সময় দেখা যায় যে এয়ারওয়ে প্রেসারটা ইনক্রিজ করে। কারণ তাকে যদি আমি 500 ml দিই, যে কোনো অবস্থাতেই সে 500 ml সে ডেলিভারি করার চেষ্টা করবে। এতে তার এয়ারওয়ে প্রেসার যদি 40 হয়ে যায়, সেটা সে অ্যালাউ করবে। আর আরেকটা মুড হচ্ছে যে যেখানে আমরা প্রেসার মুডে আমরা প্রেসারটা আমরা যদি সেট করে দিই 30 প্রেসার আর 25 প্রেসার আমরা সেট করে দিলাম এয়ারওয়ে প্রেসার, এই প্রেসারে যতটুকু টাইডাল ভলিউম দেওয়া দরকার, যতটুকু টাইডাল ভলিউম যায়, তার এয়ারওয়ের অবস্থা যে পরিমাণ থাকবে সেই অনুযায়ী তার টাইডাল ভলিউমটা ডেলিভারি হবে। অনেক সময় দেখা যায় 200 ml ডেলিভারি হয়। তো বলা যেটা যে সাধারণত থিওরিটিক্যালি ভলিউম কন্ট্রোলটাকে সাপোর্ট করে, বাট বাস্তবে হচ্ছে যে আমাদের দেখা গেছে যেটা প্রেসার কন্ট্রোলটাই হচ্ছে সিওপিডি, অ্যাজমা এসব পেশেন্টের ক্ষেত্রে বেনিফিশিয়াল। কারণ হচ্ছে যে আমরা যদি আমরা এই ফ্লো জেনারেটেড ভলিউম কন্ট্রোল মোডে যাই, সেই ক্ষেত্রে দেখা যাবে যেটা আমাদের এই কিছু কিছু অ্যালভিউলায় দেখা যাবে যে ইনফ্লেট হবে হায়ার টাইডাল ভলিউমের কারণে, কিছু কিছু অ্যালভিউলায় দেখা যাবে যে আন্ডার এক্সপানশন হবে, মানে একেবারে কম এক্সপানশন হবে। ফলে দেখা যায় যে আলটিমেটলি কিছু জায়গায় ব্যারোট্রমা হবে, কিছু জায়গায় অ্যাটেলেকটিসিস হবে। এই জন্য সাজেস্ট করা হয় যেটা কনস্ট্যান্ট একটা প্রেসার ভেন্টিলেশনে দিলে এটাই আমার বেনিফিটেড। আর পোস্ট অপারেটিভে আমরা এই কিভাবে রিডিউস করব যাতে আমার কমপ্লিকেশন গুলো ডেভেলপ না করে? অবশ্যই প্রথমে আমাকে যেটা করতে হবে, গুড অ্যানালজেসিয়া দিতে হবে, এবং সবচেয়ে প্রেফারেবলি হচ্ছে রিজনাল টেকনিক। আমরা আগেই বলেছি যে কি বেনিফিট। আর ওপর যদি আমরা দেই, আলটিমেটলি রেসপিরেটরি টাইপ 2 রেসপিরেটরি ফেলিউরের চান্স অনেক বেশি। তার পাশাপাশি আমরা রেগুলার ফিজিওথেরাপিটা হচ্ছে খুবই এসেনশিয়াল। ফিজিওথেরাপি সিস্টেম হচ্ছে
আমরা ইনসেন্টিভ স্পাইরোমেট্রি, এটা একটা ডিভাইস, ওই ডিভাইস দিয়ে বেলুন থাকে তিনটা, সবাই দেখছেন কার্ডিওথোরাসিক সার্জারির পরে সাধারণত এটা ব্যবহার করে বা থোরাসিক সার্জারিতে। তো এটা আমরা ইউজুয়ালি পেশেন্টের ব্রিদিং এক্সারসাইজের জন্য আমরা এটা দিতে পারি। এরপরে যেটা করতে পারি, পারকাশন করতে পারি আমরা। পারকাশনের ফলে যদি তাদের কোনো স্পুটাম বা কফ যেগুলি বের হচ্ছে না, এই পারকাশন থেরাপি দেওয়ার কারণে সেই সিক্রেশন গুলি বের হয়ে আসবে। এছাড়া হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি ব্রিদিং, পেশেন্টের ভাইটাল ক্যাপাসিটি অনুযায়ী যদি আমরা এক্সারসাইজ করতে বলি, ডিপ ব্রেথ, ডিপ ইন্সপিরেশন নিবে, ডিপ এক্সপিরেশন নিবে, সেটাও আমার পেশেন্টের ইমপ্রুভ করবে। আর এপিডুরাল অ্যানালজেসিয়া যদি দেই আমরা, তাহলে পেইনের প্রবলেমটা থাকে না, ফলে দেখা যায় যে পেশেন্ট ইজিলি এক্সারসাইজ গুলি করতে পারে। আর অবশ্যই আমরা এবিজি করতে হবে। এবিজি করে যদি আমরা অক্সিজেনেশন পরিমাণ কম দেখি, সেক্ষেত্রে আমাকে অক্সিজেন দিতে হবে। তবে অবশ্যই অক্সিজেন টক্সিসিটি মাথায় রাখতে হবে, যে আমরা বেশি পরিমাণ যাতে অক্সিজেন না দিই। আর অক্সিজেনের ক্ষেত্রে যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে অবশ্যই অক্সিজেনটা আমাদের হিউমিডিফাইড করে দিতে হবে, না হলে যে সিক্রেশন আছে সেই সিক্রেশন গুলো আরো ড্রাই হয়ে যাবে এবং সিক্রেশন দেখা যাবে যে কফ আউট করতে পারবে না পেশেন্ট। আর আরেকটা কন্ট্রোভার্সি আছে, বিশেষ করে হচ্ছে যে যাদের বিশেষ ইনভেসিভ ভেন্টিলেশন লাগে, তাদের ক্ষেত্রে বলা হয় যে আর্লি ট্রাকিস্টমি যদি করা হয়, তাহলে ভেন্টিলেটর থেকে খুব দ্রুত উইথড্র করা যায় এবং মর্টালিটিটা রিডিউস করে। তো সেই ক্ষেত্রে মিক্সড রেজাল্ট পাওয়া গেছে, কিছু কিছু ক্ষেত্রে বেনিফিশিয়াল, আবার কিছু কিছু ক্ষেত্রে এটা বেনিফিশিয়াল না। সো এরপরে আমরা টপিকে আসি হচ্ছে অ্যাজমা। অ্যাজমা নিয়ে আমাদের ইন ডিটেলস আলোচনা আছে। সবাই আমরা সিওপিডি নিয়ে চিন্তা করি, কিন্তু অ্যাজমা হচ্ছে যে এমন একটা ডিজিজ যেটা আমাদের ইন এভরি এক্সটেন্ট, আমরা ইন্টেন্সিভিস্ট হিসেবেই থাকি আর আর অ্যানেস্থেসিওলজিস্ট হিসেবেই থাকি, আমাদের দুই জায়গায় আমাকে এই পেশেন্ট গুলি ম্যানেজ করতে জানতে হবে। সিওপিডি পেশেন্ট গুলি সাধারণত করপালমোনারি থাকে, এগুলি খারাপ থাকে, তো সেই জায়গায় লাইবিলিটিস গুলি কম। কিন্তু অ্যাজমা পেশেন্ট আলটিমেটলি আমাদের ম্যানেজমেন্ট যদি পারফেক্ট হয়, সেই ক্ষেত্রে এই পেশেন্ট গুলি সার্ভাইভাল রেট বা সার্ভাইভাল চান্সটা অনেক বেশি। সেই জন্য আমরা অবশ্যই ভালোভাবে আমাদের জানতে হবে এর ম্যানেজমেন্ট। তো অ্যাজমা ক্যারেক্টারাইজ বাই হচ্ছে ব্রেথলেসনেস থাকবে, চেস্ট টাইটনেস থাকবে এবং হুইস থাকবে, এবং মূল কারণ হচ্ছে এয়ারওয়ে ন্যারোয়িং। তার মানে এটা হচ্ছে একটা রিভার্সিবল কজ। তো এই রিভার্সিবল কজের ভিতরে এয়ারওয়েতে কি দেখা যায়, এখানে স্মুথ মাসেলের স্পাজম থাকে বা ব্রঙ্কোস্পাজম থাকে, মিউকোসাগুলি ইডিমা হয়ে থাকে এবং সিক্রেশনটা ইনক্রিজ করে। এই তিনটার কারণেই আসলে বেসিক্যালি অ্যাজমাটা এক্সাজারবেট করে। তো এটা সাধারণত দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যাটোপিক অ্যাজমা আর একটা হচ্ছে লেট অনসেট অ্যাজমা। অ্যাটোপিক অ্যাজমাটা হচ্ছে চাইল্ডহুড হিসেবে যাদের আছে তাদের, এবং যাদের আইজিই হাইপার সেন্সিটিভিটি পাওয়া যায়, তার মানে কি আইজিই লেভেল অনেক বেশি, এবং দেখা যায় যে কমন এনভায়রনমেন্টাল অ্যালার্জেন্স মানে ডাস্ট, পলেন, এগুলি দিয়ে যারা হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন হয়, তাদেরকে বলা হয় অ্যাটোপিক অ্যাজমা। আর নন আইজি রিলেটেড যেটা, সেটাকে বলা হয় লেট অনসেট অ্যাজমা, এবং এটা সাধারণত দেখা যায় যে ওল্ডার পেশেন্ট, তারপরে হচ্ছে স্মোকিং যারা করে তাদের হয়, বিভিন্ন ভ্যারাইটিতে এটা হতে পারে। তো কজগুলি হচ্ছে মাল্টিফ্যাক্টোরিয়াল। বিশেষ করে এখন যেটা বলা হচ্ছে যে এনভায়রনমেন্টাল, জেনেটিক, ইনফেক্টিভ, ইমিউনোলজিক্যাল অনেকগুলি ফ্যাক্টর আছে, কিন্তু ইদানিং আমাদের অ্যাজমার পরিমাণটা বেড়ে গেছে। এর কারণ হিসেবে যেটা একটা হাইপোথিসিস করে যেটা দেখা গেছে, যে আসলে ইমিউনোমডুলেশনটা আমাদের বিশেষ করে ইসোনোফিল এবং আইজি সিস্টেমের উপরে অনেক ইমিউনোমডুলেশন হয়েছে, ফলে যেটা দেখা যায় যে এখনকার মডার্ন লিভিং এ ব্যাকটেরিয়াল এবং প্যারাসাইটের লোডটা কমে গেছে। আগে যেখানে মানুষ গ্রামে মাটির মধ্যে দৌড়াদৌড়ি করতো, বাচ্চারা খেলাধুলা করতো, এখন মডার্ন লিভিং এ দেখা যায় যে সবাই ঘরের মধ্যেই থাকে। তো ফলে দেখা যায় মোল্ড এবং ব্যাকটেরিয়া, প্যারাসাইটস এগুলি দিয়ে আক্রান্ত হয় না। ফলে দেখা যায় কি তাদের এই যে ইউসিনোফিল এবং আইজি সিস্টেমটা মডুলেশন হয়ে যায়। মডুলেশন হয়ে যাওয়ার কারণে এখন দেখা যাচ্ছে যে প্রচুর চাইল্ডহুড ভ্যারাইটির অ্যাজমা প্লাস আবার লেট অনসেট অ্যাজমা ডেভেলপ করছে। তো এই অ্যাজমাতে আসলে বেসিক্যালি আমাদের ফার্মাকোলজিক্যাল থেরাপিটা কি আমরা সবাই জানি, ব্রঙ্কোডাইলেটরস হচ্ছে আমাদের ফার্স্ট লাইন থেরাপি, বিশেষ করে হচ্ছে সিম্পথোমাইমেটিক অথবা অ্যান্টিকোলিনার্জিক এজেন্ট। যেমন বিটা 2 অ্যাডরেসেপ্টর এগোনিস্ট বা বিটা 2 অ্যাগনিস্ট আমরা ইউজ করি। এটা কিভাবে কাজ করে,
এটা আসলে জি প্রোটিনের উপর গিয়ে কাজ করে। জি প্রোটিনের কাজ হচ্ছে যে ব্রঙ্কোডাইলেশন করা। কি কি ড্রাগ আছে, যেমন শর্ট অ্যাক্টিং হচ্ছে সালবিটামল, লঙ্গার অ্যাক্টিং হচ্ছে সালমিত্রল, যেটা ওই যে কম্বিনেশনে থাকে ফ্লুটিক অ্যাসিডের সাথে। আর এছাড়া হচ্ছে এফিড্রিন, অ্যাড্রিনালিন এবং অ্যাস স্টেরিয়া আইসোমার অফ কেটামিন, এগুলোও কিন্তু সেম ব্রঙ্কোডাইলেশন করে। আর অ্যান্টিকোলিনার্জিকের ভিতরে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে যে ইনহেলড ইপ্রাটোপিয়াম। তবে নিউস্ট্রিকমিনের ক্ষেত্রে সাবধান থাকতে হবে, কারণ হচ্ছে যে নিউস্ট্রিকমিন অ্যাসিটাইলকোলিনের কনসেন্ট্রেশন বাড়ায়, আমরা রিভার্সের সময় ইউজ করি, ফলে দেখা যায় হচ্ছে যে ডিউরিং রিভার্স ব্রঙ্কোস্পাজম প্রেসিপিটেট হতে পারে, এবং এটা আমাদের মাথায় রাখতে হবে। এছাড়া পাশাপাশি হচ্ছে যে আমাদের ভোলাটাইল অ্যানেস্থেটিক এজেন্ট এবং থিওফাইলিন, এই দুটোও কিন্তু আমার ব্রঙ্কোস্পাজম ডিক্রিজ করে ভায়া দা জি প্রোটিন। আর মিউকোসাল ইডিমাটা কমানোর জন্য আসলে স্টেরয়েড দায়ী, ইনহেল অথবা ওরাল যে কোনোটাই আমরা ব্যবহার করি না কেন, মিউকোসাল এডিমা রিডাকশন হবে। আর ইমিউনোমডুলেশন আমরা কিন্তু তিনটা ম্যানেজমেন্ট আমরা করি সাধারণত: ব্রঙ্কোডাইলেশন, তারপর হচ্ছে মিউকোসাল এডিমা রিডিউস করা, আর একটা হচ্ছে ইমিউনোমডুলেশন। ইদানিং মনোক্লোনাল অ্যান্টিবডি পাওয়া যায়, যেটার নাম হচ্ছে ওমালিজুমাব। এটা সাধারণত কি করে, এই ইসুনিফিল এবং আইজিটাকে কি করে, মডুলেশন করে সেন্সিটিভিটিটা কমাই দেয়। ফলে দেখা যায় যে যে পেশেন্টগুলি ডাস্ট বা আদার্স অ্যালার্জির প্রতি মানে ছিল, বেশি হাইপার সেন্সিটিভ ছিল, সেই হাইপার সেন্সিটিভিটিটা রিডিউস করে। এটা সো এক্সপেন্সিভ, জোলায়ার নামে পাওয়া যায়। এক একটা ভায়ালের দামই হচ্ছে 25,000 থেকে 30,000 টাকা, অনেকগুলি দেওয়া লাগে। তো এটা হচ্ছে সাধারণত রিজার্ভ করা হয়েছে হচ্ছে যে বিশেষ করে হচ্ছে লেটার এজে, বিশেষ করে 60-70 বছর বয়সে যখন অ্যাজমাটা আরো সিভিয়ার হয়ে যায়, আলটিমেটলি তাদের বডি হ্যাবিটাসটা এত স্ট্রং থাকে না বা রেসপিরেটরি মাসেল গুলো এত স্ট্রং থাকে না, তখন এই ড্রাগটা দেওয়া হয়। আর কারো যদি খুব সিভিয়ার কন্ডিশন থাকে, বারবার হসপিটালে অ্যাডমিশন লাগে, সেই ক্ষেত্রেও এই ড্রাগটা চয়েস করা হয় এবং ডেফিনেটলি এটা কাজ করে। তো আরেকটা কমন কোশ্চেন আছে, বলা হয় যে পিপ কি আমরা ল্যাপারোটমিতে আমরা পিপ দিব কিনা। আমরা জানেন যে পিপ সাধারণত দেওয়া হয় মেজর অ্যাবডোমিনাল সার্জারি বা থোরাসিক সার্জারিতে বেজাল অ্যাটালেকটিসিস এবং ভেন্টিলেশন পারফিউশন মিসম্যাচটাকে প্রিভেন্ট করার জন্য। আইসিইউর সব পেশেন্টকে আমরা সাধারণত পিপ দেই, কিন্তু জেনারেল সার্জারিতে বা বড় কোনো সার্জারি ছাড়া আসলে আমরা নর্মালি পিপ দেওয়ার প্রয়োজন পড়ে না, কিন্তু লং টাইম সার্জারি বা বড় সার্জারির ক্ষেত্রে কিন্তু পিপ দেওয়ার প্রয়োজন আছে। তো আমরা এখানে আমরা পিপটা দিব কিনা। সো অ্যাজমা পেশেন্ট এবং সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে দুই গ্রুপে দেখা যায়, যেটা হচ্ছে যে তাদের গ্যাস ট্র্যাপিং থাকে। তো গ্যাস ট্র্যাপিং থাকলে যেটা হয়, এই গ্যাস ট্র্যাপিং এর কারণে অটো পিপ তৈরি হয়। তার মানে আপনি ভেন্টিলেটরে যখন একটা পেশেন্টকে দিবেন, আপনি দেখবেন যে 0 পিপ দিয়ে রাখছেন, কিন্তু দেখবেন মনিটরে শো করে 2 থেকে 3 পিপ। আমাদের ফিজিওলজিক্যাল পিপ হচ্ছে 3, আর আমরা আইসিইউতে 5 পর্যন্ত ইউজুয়ালি দেই। ইউজুয়ালি 5 পিপ সব পেশেন্টকে দেওয়া হয়। তো এই ইন্ট্রিনসিক পিপ যাদের তৈরি হয়, তাদেরকে এক্সট্রা আর আমার পিপ দেওয়ার প্রয়োজন নাই। তবে অবশ্যই এটা আমার পেশেন্টের কন্ডিশন এবং আদার্স যা আছে সেই কন্ডিশনের সাথে কম্পারিজন করে আমাকে ডিসিশন নিতে হবে। যেমন একটা পেশেন্ট যদি খুবই খারাপ অবস্থা থাকে, এম্পাইসিমেন্টাস বুল্লা থাকে এবং খুবই খারাপ অবস্থা থাকে, সেই ক্ষেত্রে আমরা পিপটা চয়েস করবো। সেম একটা অ্যাজমা পেশেন্ট আসলো সিভিয়ার ব্রঙ্কোস্পাজম নিয়ে, তাহলে আমরা সেখানে পিপ দিব না, কারণ সেখানে আমি যদি পিপ দেই, অটো পিপ আর নর্মাল পিপ এই 2 পিপ মিলে দেখা যাবে যে এয়ারওয়ে প্রেশার এত বেশি ইনক্রিজ করবে, আলটিমেটলি নিউমোথোরাক্স হয়ে যেতে পারে। তবে যদি কন্ট্রোল অ্যাজমা থাকে, সেই ক্ষেত্রে আমরা বড় অপারেশনে আমরা পিপ দিতে পারি। তবে আমাদের এটা মনিটরিং করতে হবে এবং রিস্ক বেনিফিট দুটোই আমাকে দেখে নিতে হবে। কিন্তু যদি সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে বলা হয়, সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে অবশ্যই আমরা পিপটাকে, যদি সিওপিডি লেট স্টেজের হিস্ট্রি দেওয়া থাকে, তাহলে আমরা সিওপিডিতে আমরা পিপটা অ্যাভয়েড করি। অ্যাজমার ক্ষেত্রে হচ্ছে প্লাস মাইনাস কন্ডিশন দেখে আমাকে ইউজ করতে হবে। আর এনএসএইড এর ক্ষেত্রে আমরা কি করব, কারণ কি এনএসএইড এর কারণে অ্যাজমাতে আরো এক্সাজারবেশন হয়, এটা সিওপিডিতেও হয় এবং অ্যাজমাতেও হয়। সাধারণত দেখা গেছে যে 10% পেশেন্টেরই সাধারণত ব্রঙ্কোস্পাজম হয়। তো যাদের আগে থেকেই হিস্ট্রি আছে ব্রঙ্কোস্পাজমে, তাদের ক্ষেত্রে আমরা এই এনএসএইডটা চয়েস করব না।
NSAID এর মেকানিজমটা কি? মেকানিজম হচ্ছে যে সে আসলে কি করেন, এই অ্যারাকিডোনিক অ্যাসিড যেটার মাধ্যমে লিকোট্রিন এবং এন্ডোপারঅক্সিডেজ, সাইক্লোঅক্সিজেনেজ এগুলি ক্রিয়েট হয়, সেগুলিকে সে ইনহিবিট করে। ইনহিবিট এবং দেখা যায় যে এগুলিকে এফেক্ট করার কারণে আলটিমেটলি বিশেষ করে নেজাল পলিপ যাদের আছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে বেশি ব্রঙ্কোস্পাজম হয়, তাদের ক্ষেত্রে আমরা এটা অ্যাভয়েড করি। সো এটার সাথে আমরা NSAID এর সাথেও আমরা আবার আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে থায়োপেন্টাল, এফটেগেরিয়াম এবং সাক্সামিথিনিয়াম এই তিনটা ড্রাগও কিন্তু আমাদের ব্রঙ্কোস্পাজমের জন্য দায়ী। ফলে আমরা শুধুমাত্র এই NSAID নিয়ে চিন্তা করলে হবে না, আমরা ইন্ট্রাঅপারেটিভলি এই ড্রাগগুলির ক্ষেত্রে আমাদের কেয়ারফুল থাকতে হবে। তো আমরা ইন্ডাকশন সাধারণত কি দিয়ে করব? আমরা ইন্ডাকশন করব প্রোপল দিয়ে, এবং আমরা ওপিওয়েড চয়েস করতে পারবো জি এর ক্ষেত্রে। মাসেল রিল্যাক্সেন্টের ভিতরে আমরা হচ্ছে ভিকোরিনিয়াম ইউজ করব, আর অ্যাট্রাকিউরিয়াম গ্রুপের ড্রাগ যদি ব্যবহার করা লাগে তাহলে আমরা সিজ অ্যাট্রাকিউরিয়ামটা ব্যবহার করব, এবং সাক্সামিথিনিয়ামের ক্ষেত্রে আমরা কেয়ারফুল থাকবো। তবে ব্যবহার করা যাবে না তা কিন্তু না, তবে লং অ্যাক্টিং দিয়ে যদি করা হয় সেই ক্ষেত্রে বেটার। এবং আমাদের অ্যানাস্থেসিয়ার ইনজেকশনটা হইতে হবে ডিপ লেভেলে, এবং এক্সট্রিবিউশনটাও হতে হবে আমার ডিপ লেভেলে। এরপরে আর একটা কমন কোশ্চেন, যে একটা পেশেন্ট লং টার্ম ইনহেল ফ্লুটিকাসন পাচ্ছে, মেজর সার্জারির ক্ষেত্রে তাকে আমি স্টেরয়েড সাপ্লিমেন্ট দিব কিনা? তো স্টেরয়েড সাপ্লিমেন্টের ক্ষেত্রে বলা আছে যেটা, যে যারা স্টেরয়েড পায় তাদের সাধারণত এডিসোনিয়ান ক্রাইসিস থাকে। ফলে দেখা যায় যে আমরা যদি স্টেরয়েড না দেই, তার আদার্স সিমটমস গুলি শুরু হয়ে যায়, যেগুলো উইথড্রল সিমটম বলা হয়। তো রিসেন্ট গাইডলাইনে যেটা বলা হয়, যারা ওরাল ড্রাগটা 10 মিলিগ্রামের অ্যাবভ, 10 মিলিগ্রামের বেশি ড্রাগ ডেইলি নেয়, তাদের ক্ষেত্রে আমাদের এই স্টেরয়েড সাপ্লিমেন্টেশন দিতে হবে। অথবা যারা 3 মাসের কম সময় আগে তারা এই স্টেরয়েডটা বন্ধ করেছে, তাদের ক্ষেত্রেও লাগবে। 3 মাসের বেশি হয়ে গেলে সাধারণত এই এডিসোনিয়ান ক্রাইসিসটা ডেভেলপ করে না। আর ইনহেল কর্টিকোস্টেরয়েডের ক্ষেত্রে বলা আছে, যেহেতু ইনহেল কর্টিকোস্টেরয়েড একটা লোকালি এফেক্টিং ড্রাগ, শুধু এটা লোকালি তার এফেক্ট আছে, তবে তার পাশাপাশি কিছু সিস্টেমিক ইফেক্ট আছে, কিন্তু তার জন্য আমার সাপ্লিমেন্টেশনের কোনো প্রয়োজন নাই। এর পরবর্তীতে একটা পেশেন্ট আমার প্রেগনেন্ট অবস্থাতে সিভিয়ার অ্যাজমা নিয়ে আসলো, তার ক্ষেত্রে আমরা কি বলবো? সাধারণত দেখা গেছে যেটা এই 1% পেশেন্টের প্রেগনেন্সিতে দেখা যায় যে অ্যাজমা এফেক্ট হয়, তার ভিতরে আবার 10%-এর হসপিটাল অ্যাডমিশন লাগে, এবং সেটার মূল কারণ হচ্ছে রেসপিরেটরি ইনফেকশন অথবা ব্রঙ্কোস্পাজমের কারণে। এবং সবসময় যেটা দেখা যায় যে অ্যাজমাতে আমাদের অনেক বেশি স্ট্রেস হরমোন রিলিজ হয়, এবং আদার্স স্ট্রেসের সাথে ব্রঙ্কোস্পাজম যুক্ত হয়ে পেশেন্ট খুবই খারাপ কন্ডিশন থাকে। এই কারণে এদেরকে বলা হয় যে অ্যান্টিনেটাল কাউন্সিলিং করে নিতে হয় আগে থেকেই, এবং তাদের যদি নর্মাল ডেলিভারিও হয় সেই ক্ষেত্রে তাদেরকে আমরা এপিডুরাল অ্যানালজেসিয়াটা আমরা চয়েস করবো তার লেবার অ্যানালজেসিয়ার জন্য। নর্মাল ডেলিভারিটা তাকে আমরা সাজেস্ট করব না, নর্মাল ডেলিভারি উইদাউট এপিডুরাল অ্যানালজেসিয়া। আর যদি এলওসিএস লাগে সেক্ষেত্রেও আমরা এপিডুরাল অ্যানালজেসিয়াটায় বা এপিডুরাল অ্যানাস্থেসিয়া দিয়ে আমরা অপারেশনটা কমপ্লিট করতে পারবো উইদাউট এনি রিস্ক। আর তার পাশাপাশি তার সব ড্রাগে আমি কন্টিনিউ করব। এবং আমরা জানি যে এই বিটা 2 অ্যাগনিস্ট যেটা, এই ড্রাগটা হচ্ছে টকোলাইটিক এজেন্ট, এবং এটা বেসিক্যালি ইউজ করা হয় আর্লি লেবারের প্রিভেনশন করার জন্য। তার মানে এটা আমরা যদি ইউজ করি আমাদের কোনো সাইড এফেক্ট নেই। তবে যারা হাই ডোজে ইনহেল বা ওরাল স্টেরয়েড পায় তাদের ক্ষেত্রে দেখা যায় একটা সিনড্রোম ডেভেলপ করে বাচ্চাদের, তার ফিটাসের, সেটা হচ্ছে বিগ বেবি সিনড্রোম বা ম্যাক্রোসোমিয়া। এবং এরা দেখা যায় সাধারণত গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস ডেভেলপ করে পেশেন্টের, যেটাকে টাইপ 3 ডায়াবেটিস বলা হয়। তো এইটাও মাথায় রাখতে হবে, তাদের আবার টাইপ 3 ডায়াবেটিসও থাকতে পারে। এরপরে আমরা আসি হচ্ছে নিউমোনিয়া ম্যানেজমেন্টে। নিউমোনিয়া সাধারণত আমরা 3টা ভাগে আমরা ভাগ করতে পারি নিউমোনিয়াকে, এবং ওভারঅল দেখা যায় যে 10% পেশেন্টের মর্টালিটির মূল কারণ হচ্ছে যে আমাদের 10% নিউমোনিয়ার কারণে। এবং এই 10%-এর মধ্যে আবার দেখা যায় যে তাদের ভিতরে 40%-এর
সিভিয়ার সেপসিসও ডেভেলপ করে। তাহলে আমরা কি কি তিনটা আমরা নিউমোনিয়া পাই, সেটা হচ্ছে একটা হচ্ছে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, আরেকটা হচ্ছে নজোকোমিয়াল নিউমোনিয়া যেটা আমাদের হসপিটাল থেকে হয়, আরেকটা হচ্ছে অ্যাসপিরেশন নিউমোনিয়া। তো কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া যেটা হয় এটা বেসিক্যালি ওল্ডার এজ গ্রুপের হয়। তো আমরা এখন যেটা দেখতেছি যে ইভেন কোভিডও একই রকমই কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়ার মতোই নিউমোনিয়া হচ্ছে। তো এখানে যেটা আমরা দেখি এটাকে প্রাইমারি এবং সেকেন্ডারিতে আমরা ডিভাইড করতে পারি। প্রাইমারিতে হচ্ছে যদি কোনো আন্ডারলাইং লাং ডিজিজ না থাকে, আর সেকেন্ডারিতে যদি আমরা লাং ডিজিজ আমরা পাই। তবে মোস্ট কমন কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়ার কজ হিসেবে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সব গ্রাম পজিটিভ অর্গানিজমগুলি। গ্রাম পজিটিভ অ্যারোবিক কক্কাস যেমন স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া হচ্ছে কমন একটা ব্যাকটেরিয়া যেটার কারণে নিউমোনিয়া হয়। এই স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়ার মাধ্যমেই কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়াটা হয়। আর এছাড়া যদি এটিপিক্যাল কজে হয় সেক্ষেত্রে মাইকোপ্লাজমা লিজেনিয়া বা স্টেফিলোকক্কাস অরিয়াস দিয়েও হতে পারে। আর আমাদের যেটা কনসার্ন সেটা হচ্ছে যে আমাদের হসপিটাল অ্যাকোয়ার্ড বা নজোকোমিয়াল নিউমোনিয়া, কারণ আমাদের এই সিওপিডির পেশেন্টগুলি বা অ্যাজমার পেশেন্টগুলি হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া হওয়ার চান্স অনেক দূর। ফলে আমাদের এই পেশেন্টগুলি সম্বন্ধে জানতে হবে এবং এগুলোর ম্যানেজমেন্টও জানতে হবে। তাহলে ফার্স্টলি আমরা হচ্ছে ভাস্ট মেজরিটি অফ পোস্ট অপারেটিভ নিউমোনিয়াস আর নজোকোমিয়া, এটা একটা। আরেকটা হচ্ছে যে সেকেন্ডলি হচ্ছে যে আমাদের ভেন্টিলেটর অ্যাসিস্টেড নিউমোনিয়াটাও এক ধরনের নজোকোমিয়াল নিউমোনিয়া। তো যদি কোনো পেশেন্টের ভেন্টিলেশন লাগে সেক্ষেত্রে ভ্যাপটা হচ্ছে একটা কমন নিউমোনিয়া, এবং সেটাও আসলে আমাদের বোথ অপারেশনের রুগী বা যদি কোনো রুগী আইসিইউতে আসে সেটার কারণেও হতে পারে। তবে ভ্যাপের ক্ষেত্রে যেটা বলা হয়, ভ্যাপে হচ্ছে গ্রাম নেগেটিভ স্পিসিস দিয়ে বেশিরভাগ হয়ে থাকে, যেমন হচ্ছে যে স্টেফিলোকক্কাস অরিয়াস অথবা এমআরএসএ বা মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্টেফিলোকক্কাস অরিয়াস বা সিউডোমোনাস ক্ল্যাপসিলা এগুলো দিয়ে সাধারণত ভ্যাপে হয়ে থাকে। আর লাস্টলি হচ্ছে যে আমাদের অ্যাসপিরেশন নিউমোনিয়া, সাধারণত এটা হচ্ছে যাদের ইসোফিজিয়াল এবং ট্রাকিয়াল ফাংশন বা ভালভার ফাংশনটা পুয়ার থাকে তাদের ক্ষেত্রে সাধারণত এই অ্যাসপিরেশন নিউমোনিয়া হয়ে থাকে। তো পজিটিভ অর্গানিজমটা সাধারণত হচ্ছে যে অ্যানারোবিক এবং প্রগনোসিস হচ্ছে পার্টিকুলারলি পুয়ার। তো অ্যানারোবিক হওয়ার পিছনে কারণ হচ্ছে যে সাধারণত মুখের যেই স্টোমাকের যেই অর্গানিজমগুলি, মুখের যে অর্গানিজমগুলি সেই অর্গানিজমগুলি আসলে লাংসে চলে যাচ্ছে, ফলে দেখা যায় যে সেখানে অ্যানারোবিক অর্গানিজমগুলি বেশি থাকে, এই জন্য আমরা এটা পেয়ে থাকি। এবং এদের আলটিমেটলি প্রগনোসিসও অন্য যে দুইটা নিউমোনিয়া আছে সেটার থেকে খারাপ। এবং আমরা যেটা দেখা যায় যে সাধারণত আমরা কালচার করলে অনেক সময় আমরা কোনো অর্গানিজম আমরা পাই না, তবে বলা হচ্ছে যে ব্রড স্পেকট্রাম আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে দিব। এরপরে আমরা যদি কালচারে যদি কোনো অর্গানিজম আসে সেক্ষেত্রে আমরা কালচারের অর্গানিজম অনুযায়ী আমরা সিঙ্গেল এজেন্ট, যে এজেন্ট দিয়ে সেই মাইক্রো অর্গানিজম কিল করা যাবে সেই অ্যান্টিবায়োটিকে আমরা চলে যাব। ফলে দেখা যাবে যে আমার যদি আমরা যদি কালচারে আমরা বের করতে পারি তাহলে আমাদের থেরাপিউটিক এজেন্টটা আমাদের ন্যারো হয়ে যাবে। তার মানে আমি একটা স্পেসিফিক ড্রাগ দিলেই হয়ে যাচ্ছে। আর এছাড়া আমাদের গ্রাম পজিটিভ নেগেটিভ এবং ইভেন অনেক সময় আমাদের দেখা যায় যে ইয়ের জন্য ড্রাগ দেওয়া লাগে। এই যে এমএসআর এর জন্য আমাদের তিনটা মিলে একবারে ড্রাগ দেওয়া লাগে, সিউডোমোনাসের জন্য দেওয়া লাগে। তো সেই ক্ষেত্রে আমরা যদি অর্গানিজমটা আইডেন্টিফাই করতে পারি আমাদের জন্য ইজি হয়ে যায়। সিভিয়ার এনিমিয়া নিউমোনিয়াতে হাইপোক্সিয়া হওয়ার কজটা কি, মেকানিজম কি? মেকানিজম হচ্ছে যে প্রথম যে মেকানিজমটা সেটা হচ্ছে যে অক্সিজেন সাপ্লাই এবং ডিমান্ডের মধ্যে মিসম্যাচ। এখানে যেটা হয় ডিমান্ডটা বেড়ে যায়। ডিমান্ডটা বেড়ে যাওয়ার কারণ হচ্ছে কি, নিউমোনিয়াতে কি হয়, সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স, ঠিক আছে, এসআইআরএস ডেভেলপ করে, যার কারণে দেখা যায় কি ট্যাকিকার্ডিয়া হয়, পাইরেক্সিয়া হয় এবং ইনফ্লামেটরি মেডিয়েটরস গুলির পরিমাণ বেড়ে যায়। ফলে পেশেন্টের আলটিমেটলি ডিমান্ড বাড়ে। আর সাপ্লাইটা রিডিউস হয়ে যায় কেন? সাপ্লাই রিডিউস হয়ে যায় হচ্ছে ভেন্টিলেশন পারফিউশন মিসম্যাচের কারণে। কারণ হচ্ছে এই ব্যাকটেরিয়া বা ইনফ্লামেটরি প্যারেনকাইমার সেলগুলি আমার সেই লেয়ারে ইন্টারস্টিশিয়াল স্পেস এবং অ্যালভিওলাইতে আমার ইনফিল্ট্রেশন হয়। প্রথমে বেসিক্যালি হয় ইডিমা, তারপরে গিয়ে আলটিমেটলি
এই ইনফ্ল্যামেটরি মেডিটেটরস গুলি গিয়ে জমে আরো খারাপ করে ফেলে। তার সাথে আরো একটা কজ যেটা আমরা বলি যে হাইপোক্সিক পালমোনারি ভ্যাসোকনস্ট্রিকশন। হাইপোক্সিক পালমোনারি ভ্যাসোকনস্ট্রিকশন হচ্ছে যখনই আমার লাংসে হাইপোক্সিয়া হবে, যেই এরিয়াটাতে আমার অ্যালভিওলাই গুলি কলাপস থাকবে সেখানে আমার অক্সিজেন ট্রান্সপোর্ট হবে না। ফলে দেখা যাবে কি, সেই জায়গার ভেসেলস গুলি যদি আমার কনস্ট্রিকশন না হয় তাহলে কি হবে, আমার এই ডিঅক্সিজেনেটেড ব্লাড বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডটা আবার সিস্টেমিক সার্কুলেশনে চলে আসবে। কিন্তু নর্মাল বডির প্রোটেক্টিভ মেকানিজম হিসেবে যেটা দেখা যায় যে যেখানেই আমার অক্সিজেন পৌঁছাবে না, যে অ্যালভিওলাই গুলিতে অক্সিজেন পৌঁছাবে না সেখানে ভ্যাসোকনস্ট্রিকশন হয়ে যাবে। কিন্তু নিউমোনিয়ার ক্ষেত্রে যেটা দেখা যায় এই ভ্যাসোকনস্ট্রিকশনটা আসলে ইফেক্টিভ থাকে না, এবং এর কারণ হিসেবে দেখা গেছে এই ইনফ্ল্যামেটরি মেডিটেটরস গুলি, যেগুলি আলটিমেটলি এই ভেন্টিলেশন পারফিউশন মিসম্যাচটা ক্রিয়েট করে শান্ট তৈরি করে। তো সেখানে আলটিমেটলি এই ভ্যাসোকনস্ট্রিকশন না হয়ে ভ্যাসোডাইলেশন হয়, ফলে আলটিমেটলি ডিঅক্সিজেনেটেড ব্লাডটা আবার সিস্টেমিক সার্কুলেশনের সাথে মিক্সড হয়ে যায় এবং পেশেন্টের অক্সিজেন পার্সেন্টেজ কমে গিয়ে হাইপোক্সিয়া ডেভেলপ করে। এরপরে মোস্ট কমন যেটা আমরা একটু আগে বললাম, ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া, ভ্যাপ। ভ্যাপটা আসলে খুবই কমন, বিশেষ করে হচ্ছে যে যেসব পেশেন্টের লং টাইম ভেন্টিলেশন লাগে তাদের ক্ষেত্রে অনেক কমন একটা নিউমোনিয়া। এটা আমাদের ম্যানেজ করা জানতে হবে। ম্যানেজ যদি আমরা না করতে পারি আলটিমেটলি এই পেশেন্টগুলিকে আমরা ভেন্টিলেটর থেকে উচ্চ করতে পারবো না। তো ভ্যাপটা আসলে দেখা গেছে যে 50%-এর পেশেন্টেরই, যাদেরই হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন হয় ইনটেনসিভ কেয়ার ইউনিটে, তাদের প্রলং ভেন্টিলেশন যদি লাগে তাদের ক্ষেত্রে দেখা যায় যে ভ্যাপটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এর ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াতে যেটা আমরা পাবো যে কি কি ফিচার দিয়ে দেখে আমরা বুঝবো যে এটা ভ্যাপ, সেটা হচ্ছে যে প্রথমে আমরা এক্সরেতে যেটা দেখবো নিউ অথবা প্রোগ্রেসিভ পালমোনারি ইনফিলট্রেট। আমরা এক্সরেতে দেখবো যে দুই পাশে আমাদের এই ইনফিলট্রেট দেখতে পাবো। তার সাথে পেশেন্টের সিমটম হিসেবে ফিভার দেখবো, সিবিসি করলে আমরা লিউকোসাইটোসিস, এবং আমরা যদি সিক্রেশনটা নেই সাকশন দিয়ে সেখানে দেখবো যে আমরা একটা পুরুলেন সিক্রেশন, এবং এটা কালচার করলে আমরা অর্গানিজম পাবো। এবং বলা হয় যে অবশ্যই আমরা ভ্যাপ বলতে হলে এই পেশেন্টের ভেন্টিলেশনটা মোর দ্যান 48 আওয়ার্স হতে হবে। তার মানে যে পেশেন্টের আগে থেকে নিউমোনিয়া আছে তাকে আমরা ভ্যাপ বলতে পারবো না। একটু সুস্থ পেশেন্ট, নর্মালি সার্জারির পেশেন্ট, অন্য কোনো কারণে ভেন্টিলেশন লাগলো, বা সিওপিডির পেশেন্ট ভেন্টিলেশন লাগলো, 48 ঘন্টা পরে আমরা এই সাইন সিমটম এবং ফিচার গুলি দেখতে পাইলে আমরা সেটাকে ভ্যাপ বলবো। তো নাও ইনটিআই কিছু এভিডেন্স সাজেস্ট করে ডাইরেক্ট অথবা নন ডাইরেক্ট ব্রঙ্কিওঅ্যালভিউলার লেভেস। ঠিক আছে, তো এখন দেখা যায় যেটা ব্রঙ্কিওঅ্যালভিউলার লেভেস করে ডাইরেক্টলি আমরা যদি এই ব্রঙ্কিওঅ্যালভিউলার লেভেস নেই অথবা নন ডাইরেক্টলি, সেই ক্ষেত্রেও আমরা এই লেভেস নিয়েও আমরা ইজিলি এটা ডায়াগনোসিস করতে পারি। এবং যেটা দেখা যায় যে গ্রাম নেগেটিভ অর্গানিজম গুলি বেশিরভাগ পাওয়া যায়, যেমন স্টোফিলোকোকাস অরিয়াস অথবা এমআরএস। তো এই পেশেন্ট গুলিকে আমরা কিভাবে ভ্যাপটা প্রিভেন্ট করতে পারি? ভ্যাপটা প্রিভেন্ট করার সিস্টেম হচ্ছে যে অবশ্যই আমাদের কি করতে হবে, যেটা এখানে কমপ্লিকেশনের ক্ষেত্রে বলা আছে যে পেশেন্টকে যাদের ফুললি সুপাইন পজিশনে থাকে নার্সিং এ তাদের ক্ষেত্রে রিস্কটা বেশি। তাহলে আমরা যদি হেড আপ পজিশনে করি তাহলে আমরা এই ভ্যাপ থেকে প্রিভেন্ট করতে পারি। তারপরে হচ্ছে প্রলং ভেন্টিলেশনের কারণে ভ্যাপটা হওয়ার চান্স বেশি। সেক্ষেত্রে আমরা যদি ভেন্টিলেশনটা আমরা যদি উইথড্র করতে পারি, কন্ট্রোল ভেন্টিলেশনে সবসময় না রেখে যদি পেশেন্টের স্পন্টেনিয়াসও আমরা রাখতে পারি বা এসএমবি তো রাখতে পারি, সেই ক্ষেত্রে ইমপ্রুভ করবে। আবার হেভি সেডেশনটা যদি আমরা অ্যাভয়েড করতে পারি, আবার আমাদের যেই ট্রাকিয়াল কাফ যেটা আছে সেই কাফের প্রেশারটা আমরা যদি এডিকুয়েট রাখতে পারি তাতেও পেশেন্টের ভ্যাপ হওয়ার রিস্ক কম। আর লাস্টলি যেটা বলা আছে যে কন্ট্রোভার্সিয়াল, সেটা হচ্ছে যে H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, প্রোটন পাম্প ইনহিবিটর কারণে যেটা বলা হয় যে অর্গানিজম গুলি যেহেতু স্টোমাকের অ্যাসিডিটি ডিক্রিজ করে, সেই কারণে আলটিমেটলি আমার অর্গানিজম গুলি স্টোমাক থেকে লাংসে মাইগ্রেশন হতে পারে, যেটাকে ট্রান্সলোকেশন বলে। তো এই থিওরিটাও কন্ট্রোভার্সিয়াল, কারণ হচ্ছে যে এই থিওরির সাথে আসলে ক্লিনিক্যালি সবসময় মিল পাওয়া যায় না। তো ভ্যাপটাকে প্রিভেন্ট করার জন্য আমরা এই কারেক্ট এন্ডোট্রাকিয়াল টিউবের কাফ প্রেশার কত থাকবে
এবং এটা আসলে কন্ট্রিবিউট করে কিনা। তো দেখা যায় যে আসলে যদি আমরা কাফ প্রেশারটা এডুকেট রাখি তাহলে এই ভ্যাপের রিস্কটা অনেক গুণ কমে যায়। তো ইদানিং আগে যেটা ছিল হাই প্রেশার লো ভলিউম কাপ ছিল, সেখানে রিস্ক বেশি ছিল, কারণ এই কাপ বেশিক্ষণ প্রেশার দিয়ে রাখা যেত না, তাতে কি হতো, মিউকোসাল ইডিমা হতো। আর এখন যেগুলি আছে সেটা হচ্ছে লো প্রেশার হাই ভলিউম কাপ। তো এগুলিতে বেটার সিল হয়, প্লাস হচ্ছে যে প্রেশারটা কম থাকার কারণে ট্রাকিয়াল ইস্কেমিয়াটা কমে যায়। ফলে এগুলি দিয়ে আমাদের সাধারণত ভ্যাপ হওয়ার রিস্ক অনেক গুণ কম। আর প্রেশারের ক্ষেত্রে যেটা বা অ্যাকচুয়ালি সিল হওয়ার জন্য বলা হয় যে দুটো জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে যে আমরা কারেক্ট সাইজের এন্ডোট্রাকিয়াল টিউব আমরা ইউজ করতেছি কিনা, আর একটা হচ্ছে যে আমাদের এই কাফ প্রেশারটা আমরা 15 থেকে 40 বা 15 টু 40 মিলিমিটার মার্কারের মধ্যে আমরা রাখবো, বিশেষ করে হচ্ছে হাই ভলিউম কাফের ক্ষেত্রে। এই সিওপিডি পেশেন্টের একটু আগে আমি বলেছি যে কিভাবে আমরা এই নিউমোনিয়াটা প্রিভেন্ট করতে পারি। এই নিউমোনিয়াটা প্রিভেন্ট করার প্রথম যেটা আমরা আগে আলোচনা করেছি, যে আমাদের পোস্ট অপারেটিভের চেস্ট ইনফেকশনটা আমাকে প্রিভেন্ট করতে হবে, এবং সেটার জন্য আমাদের যেটা করতে হবে একটা হচ্ছে যে গুড অ্যানালজেসিয়া বা এডুকেট অ্যানালজেসিয়া দিতে হবে, আর একটা হচ্ছে আমার রেসপিরেটরি আফটার কেয়ারটা আমার গুড হতে হবে, মানে রেসপিরেটরি ফিজিওথেরাপিটা দিতে হবে। তো সাধারণত দেখা যায় যে রিজনাল অ্যানালজেসিয়া আমরা যদি একটা থোরাসিক এপিডুরাল দেই, সেই ক্ষেত্রে পেশেন্টের ভেন্টিলেশন ভালো হয়, হাইপোভেন্টিলেশনের চান্স নাই, বা বেজাল অ্যাটালেক্টিসিস বা নজোকোমিয়া নিউমোনিয়া হয় যেটা ওপোয়েডের কারণে, সেই ধরনের কোনো রিস্ক নেই। ফলে আমরা পেশেন্ট ব্রিদিং ডিপ ব্রিদিং নিতে পারবে, প্লাস হচ্ছে কাফিং করতে পারবে, এবং স্পুটাম যদি থাকে সেই স্পুটাম গুলি বের করে ফেলতে পারবে। আর আমরা এগুলি নিয়ে আলোচনা করেছি এর আগেই। আর তার পাশাপাশি আমাদের যেটা বলা হয়, যদি কোনো পেশেন্ট ভেন্টিলেটেড থাকে সেক্ষেত্রে আমাদের ভেন্টিলেটর কেয়ার বান্ডেল আছে, এই কেয়ার বান্ডেল গুলি আমাকে ফলো করতে হবে। ভেন্টিলেটর কেয়ার বান্ডেল গুলি দিয়ে আসলে আলটিমেটলি আমরা একটা ভ্যাপ প্রিভেন্ট করতে পারি, বা ফার্দার লাংয়ের ইনজুরিটা আমরা কমিয়ে রাখতে পারি। তো প্রথমে যেটা করতে হবে, আমাদের প্রোফাইলেকটিভ অ্যান্টিথ্রম্বোটিক মেজার নিতে হবে, কারণ যেহেতু পেশেন্ট কন্ট্রোল ভেন্টিলেশনে আছে, সেহেতু দেখা যাবে যে পেশেন্টের মুভমেন্ট থাকবে না, ফলে ডিবিটি, ডিপ ভেন থ্রম্বোসিস এগুলি হওয়ার রিস্ক থাকে, এবং সেই কারণে আমরা প্রোফাইলেকটিভ একটা অ্যান্টিথ্রম্বোটিক মেজার আমাদের নিতে হবে। এর সাথে আমরা যেটা করবো যে গ্যাস্ট্রিক আলসার প্রোটেকশন নিব আমরা, যেটা কন্ট্রোভার্সিয়াল আমরা বলছি S2 ব্লকার আমাদের ইউজ করার জন্য, আর হচ্ছে যে 30 ডিগ্রি আমরা হেড আপ পজিশন ইউজ করব, এবং সিরেশন ব্রেকআপ করব আমরা আলোচনা করেছি। আর লাস্ট ওয়ান যেটা বলেছিলাম যে কন্ট্রোভার্সিয়াল, যে ট্রাকিস্টমি দিলে, যে যাদের লং ভেন্টিলেশন লাগবে তাদের ক্ষেত্রে দেখা যায় যে ট্রাকিস্টমি করলে আর্লি আমরা ভেন্টিলেশন থেকে উইথড্র করতে পারি, এবং পেশেন্টের চেস্ট ইনফেকশনটা রিডিউস করা সম্ভব। তো নেক্সট আরেকটা সিনারিও দেখেন, সেটা হচ্ছে যে একটা পেশেন্টের আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে আছে পেশেন্ট কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, তার ভেন্টিলেশনটা ওভার 24 আওয়ার্সে দেখা গেল কি ডিফিকাল্ট হচ্ছে, ধীরে ধীরে তার ভেন্টিলেশন ডিফিকাল্টির দিকে যাচ্ছে, এবং তার ইন্টারমিডিয়েট হাই গ্রেড পাইরেক্সিয়া আছে। চেস্ট রেডিওগ্রাফ করে দেখা গেল তার একটা লার্জ প্লুরাল ইফিউশন আছে। এই ইফিউশনের কজ কি এবং কিভাবে আমরা ম্যানেজ করব? তো সাধারণত ইফিউশনের দুটো কজ থাকে, একটা হচ্ছে এক্সুডেটিভ, আর একটা হচ্ছে এম্পাইমা। এক্সুডেটিভ প্লুরাল ইফিউশন এবং এম্পাইমা। তো প্লুরাল ইফিউশনটা সাধারণত যদি ভিসারাল এবং প্যারাটাল লেয়ারের মধ্যে যদি ফ্লুইড থাকে সেটাকে বলা হয় প্লুরাল ইফিউশন। এবং চেস্ট রেডিওগ্রাফে যদি আমাদের দেখতে হয় তাহলে অ্যাটলিস্ট 400 ml ফ্লুইড না থাকলে আমরা এটা চেস্ট রেডিওগ্রাফে আসবে না। আর স্মলার ইফিউশন যদি দেখতে হয় তাহলে আমাদের সিটি স্ক্যান করলে আমরা হয়তো বা দেখতে পারবো, অনেক সময় আল্ট্রাসাউন্ড করেও দেখা যায়। তো ট্রানজুডেটিভ এবং এক্সুডেটিভ আমরা আলোচনা করছি এর আগে, যে এক্সুডেটিভ হলে এটা সাধারণত জ্বর আসার কথা। তো ট্রানজুডেটিভ বা এক্সুডেটিভটা আমরা সাধারণত কিভাবে আমরা আলাদা করব, আমরা সেটা হচ্ছে প্রোটিনের পরিমাণ দেখে আমরা আলাদা করব। আমার প্লাজমা প্রোটিনের সাথে যদি অ্যাটলিস্ট হাফ হাফ টাইপ যদি, মানে হাফ, আমার ট্রানজুডেটিভ যেমন
30 গ্রাম পার লিটারের নিচে যদি প্রোটিন থাকে, তাহলে আমরা এটা সাধারণত ট্রানজিটিভ বলি। এটা অবশ্যই প্লাজমা অ্যালবুমিন লেভেলের সাথে আমাদের কম্পারিজন করতে হবে। আর এম্পাইমা যদি হয়, এম্পাইমাতে হলে আমরা কালেকশন অফ ব্যাকটেরিয়া এবং পাস পাওয়া যাবে, এবং পিএইচ থাকবে হচ্ছে লেস দেন 7.2। আর ম্যানেজমেন্ট হচ্ছে কি, যে কোনো ইফিউশনে থাকুক, এটা এক্সিডিটিভ হোক, ট্রানজিটিভ হোক বা এম্পাইমা হোক, এটা ম্যানেজমেন্ট হচ্ছে যে এটা ড্রেন করা, ইন্টারকোস্টাল ড্রেন দিয়ে এটাকে ড্রেন করা। আর এম্পাইমা যেটা হচ্ছে যে থিক থাকে, এটাতে পাস থাকে, যে কারণে হচ্ছে যে আমাদের নিডেলটা হতে হবে হোয়াইট বোর্ড নিডেল, বিশেষ করে ইন্টারকোস্টাল ড্রেন হলে বেটার। তার মাধ্যমে আমরা সেল ডিঞ্জার টেকনিক যেভাবে আমরা সিভিলাইন করি, এভাবে যদি আমরা যাই ওই টেকনিকে, ওই টেকনিকও আমরা ড্রেন করতে পারবো ফ্লুইডটা বা পাসটাকে, এবং এরপরে আমরা এটা আলটিমেটলি কালচারে পাঠিয়ে দিয়ে সেই অনুযায়ী আমরা অ্যান্টিবায়োটিক দিব। এরপরে আমরা আসি হচ্ছে স্মোকিং এন্ড অ্যানাস্থেসিয়া। আমরা জানি যে স্মোকার, অনেক মানুষ আছে স্মোকার, এবং সেটার একটা সিগনিফিকেন্ট রেজাল্ট আছে, ইফেক্ট আছে হচ্ছে আমার অ্যানাস্থেসিয়ার উপরে। সিওপিডি পেশেন্টের সাথে যদি স্মোকিং থাকে সেটা আরো খারাপ। তো ক্রনিক ইফেক্টের ভিতরে আমরা যেটা দেখি যে রেসপিরেটরি ইফেক্ট, যেমন হেভি কনজাম্পশন যদি কেউ করে থাকে, কেউ যদি বেশি স্মোকিং করে, তার ক্ষেত্রে সিওপিডিটা মোটামুটি কনফার্ম। যেমন ক্রনিক ব্রঙ্কাইটিস, অ্যাজমাটিক ব্রঙ্কাইটিস বা এমফাইসিমা, তিনটের যে কোনো একটা হতে পারে তার। আর এমফাইসিমাটা হচ্ছে আমরা আগেই বলেছি, এটা সিভিয়ার ভ্যারাইটি সিওপিডির, এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে স্মোকার ছাড়াও কিন্তু সিওপিডি হয় এবং এমফাইসিমা হতে পারে। আর এমফাইসিমার মূল কারণ হচ্ছে যে বলা হয় যেটা আমাদের প্রোটিয়েজের পরিমাণটা যদি কমে যায়, ফলে দেখা যায় কি আমার ইলাস্টিসিটিটা কমে যায়, এবং এই বিশেষ করে এটা হচ্ছে অ্যান্টি প্রোটিয়েজের কারণে হয়, এবং আলফা 1 অ্যান্টিট্রিপসিন বলা হয়, এটার কারণেই আলটিমেটলি এই ফাইবার গুলি লুজ হয়ে যায় এবং এমফাইসিমা ডেভেলপ করে। এবং এই সিগারেট যেটা দেখা গেছে এই ইনক্রিজ করে সে প্রোটিয়েজ টু অ্যান্টি প্রোটিয়েজ রেশিওটা, তার মানে প্রোটিয়েজের পরিমাণটা সে বাড়ায় দিবে, অ্যান্টি প্রোটিয়েজের পরিমাণটা সে কমায় দিবে, ফলে দেখা যাবে যে প্রোটিনটা ভেঙে যাবে বা ইলাস্টিসিটি গুলি আরো ব্রেক হয়ে যাবে। আর এছাড়া হচ্ছে কি, এই শুধুমাত্র 10টা করে সিগারেট যদি কেউ ডেলি খায়, তা দেখা গেছে যে সিগনিফিকেন্টলি তার এয়ার ফ্লো রেজিস্ট্যান্স হবে এবং হাইপার অ্যাক্টিভিটি ডেভেলপ করবে এয়ারওয়েতে। আর কমপ্লায়েন্সের ক্ষেত্রে দেখা গেছে কি, বিশেষ করে হচ্ছে মেজর প্রসিডিউরের ক্ষেত্রে মোর দেন 6 টাইমস হচ্ছে, যদি কোনো সিইউপিডি নাও থাকে তার রিস্ক বেশি। আর যদি সিইউপিডি থাকে, তার সাথে যদি কেউ স্মোকার থাকে, তাহলে মোর দেন 20 টাইমস হচ্ছে রিস্ক মর্টালিটি বা মরবিডিটির জন্য। এরপরে হচ্ছে যদি আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেমে আসি, কার্ডিওভাস্কুলার সিস্টেমে আমরা জানি যে যে নিকোটিন থাকে, নিকোটিনটা হলো আসলে বেসিক্যালি কি করে, একটা সিম্পাথেটিক স্টিমুল্যান্ট, যেটা হার্ট রেট বাড়াবে, ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়াবে এবং মায়োকার্ডিয়াল অক্সিজেন কনজাম্পশন বাড়াবে, এবং এটা সাধারণত ওন হিলিং এর সাথেও রিলেটেড। প্লাস আবার দেখা যায় যে অনেকেরই যারা স্মোকিং করে তাদের দেখা গেছে যে করোনারি আর্টারি ডিজিজের পরিমাণও অনেক বেশি, এবং বলা হয়েছে যে সিজেশন করলে তার রিস্কটা অর্ধেক নেমে আসবে 1 বছরের মধ্যেই। আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমেতে হচ্ছে যে এটা হচ্ছে পাওয়ারফুল একটা এডিকটিভ নিকোটিন, এবং প্লাস এটা হচ্ছে যে ইন্ট্রাক্রেনিয়াল কারো যদি অ্যানিউরিজম থাকে, সেক্ষেত্রে তার এই রাপচারের রিস্কটাকে সে ইনক্রিজ করে দিবে। এবং এই পাওয়ারফুল এডিকটিভের কারণে নিকোটিনের অনেক উইথড্রল ইফেক্ট দেখা যায় যদি এটা বন্ধ করা হয়। তো অ্যাকিউট ইফেক্ট কি? এর অ্যাকিউট ইফেক্ট হচ্ছে যে অক্সিজেন ডেলিভারিতে। সাধারণত দেখা যায় যে মোর দেন 15% কার্বন মনোক্সাইড এই হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে থাকে যারা স্মোকিং করে, যেটাকে বলা হয় কার্বক্সি হিমোগ্লোবিন। তার মানে কি, আমরা 85% মাত্র আমার হিমোগ্লোবিন ফ্রি থাকে অক্সিজেনের জন্য। তাহলে স্যাচুরেশন তার 85%, অ্যাকচুয়ালি তার 85% স্যাচুরেশন হতে পারে। আমি যদি এই কার্বক্সি হিমোগ্লোবিন গুলিকে, এই হিমোগ্লোবিনটাকে আমি যদি ফ্রি না করতে পারি, বা কার্বক্সি হিমোগ্লোবিন পরিমাণটা আমি যদি না কমাতে পারি।
এই কার্বক্সি হিমোগ্লোবিন সাধারণত এই 4 ঘন্টার ভিতরে দেখা যায় যে আমরা যদি বন্ধ করি তাহলে হাফ চলে আসে, আর 100% রিডিউস হয়ে যায় এটা যদি মোর দেন 24 আওয়ার্স যদি আমি নিয়ে যাই। এবং এটা আসলে বেসিক্যালি ভেন্টিলেশনের উপরও নির্ভর করে। কারো যদি ভেন্টিলেশন যদি পারফেক্টলি না হয় তাহলে সেক্ষেত্রে এলিমিনেশনটাও আমার ডিলেট হয়ে যায়। আর কার্ডিওভাস্কুলার ইফেক্টের ক্ষেত্রে যেটা দেখা যায় যে কার্ডিয়াক ওয়ার্কলোডটা বেড়ে যায় এই অক্সিজেন ডেলিভারি করার জন্য, প্লাস হচ্ছে যে নিকোটিনের রিসেপ্টরের কারণে যে অ্যাকিউট যে ইফেক্ট গুলি আছে, হার্ট রেট বাড়া, ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়া, ব্লাড প্রেশার বাড়া, এগুলো সবই হবে। শুড স্মোকার্স বি এনকারেজ টু স্টপ প্রি অপারেটিভলি? আমরা কি প্রি অপারেটিভলি সাজেস্ট করব? যেটা বলা হয় যে মেজর বেনিফিট যদি পেতে হয় তাহলে অ্যাটলিস্ট 8 উইকস সিজেশন করতে হবে। আমরা যদি 12 থেকে 24 ঘন্টা বন্ধ করি তাহলে কার্বন মনোক্সাইড এবং নিকোটিন লেভেলটা নর্মাল লেভেলে চলে আসবে এবং দেখা যাবে যে অক্সিজেনের অ্যাভেলেবিলিটিটা বাড়াবে। আর 2 থেকে 3 দিন যদি হয় তাহলে রেসপিরেটরি সিলিয়ারি ফাংশন যেটা ইনহিবিটেড ছিল এতদিন, সেই সিলিয়ারি ফাংশনটা ইমপ্রুভ করবে। তবে তার সাথে সাথে আবার স্পুটামের প্রোডাকশনটা বেড়ে যাবে, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। এবং সেই স্পুটাম প্রোডাকশনটা আবার 2 সপ্তাহের ভিতরে আবার সেটা ভলিউমটা ডিক্লাইন করে যাবে। তবে সিজেশন করলে এটাও মাথায় রাখতে হবে 2 সপ্তাহ পরে আমার ভলিউম কমে গেল কিন্তু এয়ারওয়ে হাইপার অ্যাক্টিভিটি কিন্তু কমবে না, যার ফলে দেখা যাবে কি ল্যারিঙ্গোস্পাজম বা ব্রঙ্কোকনস্ট্রিকশনের রিস্কটা কিন্তু থেকে যাবে। এবং যেটা বলা হয়েছে যে আমি যদি সিজেশন করি তাহলে আর্টারিয়াল থ্রম্বোএম্বোলিজমের চান্সটা কমবে কিন্তু ভেনাস থ্রম্বোসিসের চান্স কিন্তু কমবে না, বাড়বে ওটা। যেটা দেখা গেছে যে শুধুমাত্র 8 সপ্তাহ পরেই যদি 8 সপ্তাহ আমরা সিগারেট স্মোকিংটা আমরা ইনহিবিট করতে পারি, সেক্ষেত্রে দেখা গেছে কি এই পোস্ট অপারেটিভ রেসপিরেটরি মরবিডিটি ডিক্রিজ করে বাই 66%। এটা হচ্ছে সিএবিজি পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে, মানে 66% আপনার রিডিউস হবে। তার মানে 2/3 আমার রিডিউস হয়ে যাবে রেসপিরেটরি মরবিডিটি। আর সেটাই যদি 8 সপ্তাহ কম হয় সেই ক্ষেত্রে সেটা আবার বেড়ে দাঁড়াবে হচ্ছে 33% থেকে 57% মর্টালিটি রেটটা, আর ডিক্রিজ হবে হচ্ছে 66%। 8 সপ্তাহ আমি বেশি সময় যদি আমি নিতে পারি, আর 8 সপ্তাহ কমে হলে আমার সেটার বেনিফিট অনেক কমে যাবে। এবং এটাও মাথায় রাখতে হবে যে আমাদের এই অ্যাবস্টিনেন্সের সাথে আমাদের অ্যাংজাইটি বাড়তে পারে এবং উইথড্রল সিমটমটাও বাড়তে পারে। এখন আমরা যদি একটা ইমার্জেন্সি ম্যানেজমেন্ট লাগে, বিশেষ করে অ্যাজমা পেশেন্টের ইমার্জেন্সি ডিপার্টমেন্টে, তাহলে আমরা কিভাবে ম্যানেজ করব? তো ম্যানেজমেন্ট করার জন্য আমাদের বেশ কিছু জিনিস আমাদের দেখতে হবে। আমরা আগে আলোচনা করছি, হিস্ট্রি নিতে হবে, ড্রাগ হিস্ট্রি, রিসিপিয়েন্ট হিস্ট্রি, তারপর আগে হসপিটাল অ্যাডমিশন হয়েছে কিনা সেই হিস্ট্রিগুলো নিতে হবে। প্লাস হচ্ছে যে আমরা যেটা দেখবো যে নিউমোথোরাক্স আছে কিনা তার, কারণ আমরা এটা মেইন কমপ্লিকেশন হচ্ছে যে নিউমোথোরাক্স। তারপর হচ্ছে যে আমরা যেটা দেখবো যে পেশেন্টের কনসাসনেস লেভেল এবং এক্সোশন। যদি আমরা বলেছি যে অ্যাক্সেসরি মাসেল যদি আমরা ইউজ করে ট্রাকিয়াল ট্রাক ইন্টারকোস্টাল ডিসিশন হয়, পালসাস প্যারাডক্সাস পালসে যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে পেশেন্টের কন্ডিশন খুবই খারাপ। যদি সাপ্লিমেন্টাল অক্সিজেন দিয়েও আমার 98 থেকে 99% অক্সিজেন স্যাচুরেশন মেনটেন না করা যায়, সেক্ষেত্রে এটা আমরা ধরে নিব যেটা খারাপ। তো এই ক্ষেত্রে আমরা ইনভেস্টিগেশনে যেটা বলা হয় যে পিক এক্সপিরেটরি ফ্লো রেট, আর সবচেয়ে বেস্ট হয় আমরা যদি এবিজি করি, এবিজি করে আমরা যদি দেখতে পারি যে PO2 বা PCO2 অবস্থাটা কি। আর এই ধরনের পেশেন্টের আমাদের ম্যানেজমেন্টটা কি আমরা আগে আলোচনা করেছি যে আমরা হিউমিডিফাইড অক্সিজেন দিব, নেবুলাইজ বিটা 2 অ্যাগনিস্ট, ইন্ট্রাভেনাস, এখানে আমরা ইন্ট্রাভেনাস কর্টিকোস্টেরয়েডটা চয়েস করব, এবং অ্যান্টিবায়োটিক যদি তার রেসপিরেটরি ইনফেকশনের হিস্ট্রি থাকে আমরা অ্যান্টিবায়োটিক দিব। আর তার পাশাপাশি যদি এগুলি দিয়ে নেবুলাইজেশন দিয়ে যদি ইমপ্রুভ না হয় আমরা ইন্ট্রাভেনাস ব্রঙ্কোডাইলেটর, বিশেষ করে হচ্ছে সালবিটামল, অ্যামোনিফাইলিন, এগুলি আমরা চয়েস করবো। তবে অ্যামোনিফাইলিনের ক্ষেত্রে এটা সাবধান অবলম্বন করতে হবে, যদি সে আগে থেকেই থিওফাইলিন পেয়ে থাকে তাহলে তার রিস্কটা অনেক বেশি। তো এগুলি হচ্ছে আমাদের ইমার্জেন্সি ম্যানেজমেন্টে। আর সার্কুলেশনের ক্ষেত্রে অবশ্যই আমাদের যেটা দেখতে হবে যে আমরা যেটা সাধারণত দেখি যে আমরা পেশেন্ট
ডিহাইড্রেটেড থাকে। কিন্তু যেটা বলা হয় যে সিভিয়ার অ্যাজমাতে আসলে এডিএস সিক্রেশনটা বাড়ে। এডিএস সিক্রেশন বাড়ার কারণে কি হয়, ফ্লুইড রিটেনশন হয়। সেক্ষেত্রে ক্লিনিক্যালি এটাকে আসলে বলা হয় যে অ্যাভয়েড করার জন্য ফ্লুইডটা রেস্ট্রিক্টেড করে দেওয়ার জন্য, মানে 2/3 অফ ফ্লুইড যাতে মেনটেনেন্সে আমরা দেই, 1/3 আমরা কম দিব। আর এরপরেও যদি আমাদের পেশেন্ট ম্যানেজ না হয় সেক্ষেত্রে আমরা প্রথমে আমরা নেবুলাইজ অ্যাড্রেনালিন আমরা ইউজ করব। তাতে যদি না হয় দেন আমরা ইন্টারভেনাস অ্যাড্রেনালিনে আমরা যাব। তো নেবুলাইজ অ্যাড্রেনালিনের ক্ষেত্রে যেটা বলা হয় যে 1 থেকে 2 মিলিগ্রাম অ্যাড্রেনালিন, মানে 1টা থেকে 2টা অ্যাড্রেনালিন নিয়ে আমরা 5 সিসি নর্মাল স্যালাইন দিয়ে আমরা ডাইলিউট করে নেবুলাইজ করব। আর যদি আমরা ইন্টারভেনাস দিতে হয় তাহলে 100 মাইক্রোগ্রাম। তবে অ্যাসেসমেন্টে হচ্ছে যে আমাদের ঠিক আমরা হাইপার টেনশনের জন্য যেভাবে দিই 10-20 করে দিলেই বেটার। তবে 100 মাইক্রোগ্রামের উপরে অ্যাড্রেনালিন আইভিতে আমাদের দেওয়া যাবে না। এছাড়া যেটা দেখা যায় হচ্ছে যে আমরা ক্যাটামিনটা চয়েস করতে পারি ডিউরিং অ্যানাস্থেসিয়া, এবং ভলাটাইল অ্যানাস্থেটিক্সে আমরা 2 to 3 ম্যাক আমরা দিতে পারি, কারণ ভলাটাইল অ্যানাস্থেটিক্সও প্র্যাকটিক্যালিও এটার রেজাল্ট খুব ভালো পাওয়া যায়। ব্রঙ্কোডাইলেটর খুব ভালো ব্রঙ্কোডাইলেটর। এর তার পাশাপাশি আমরা ম্যাক্সালপো আমরা ইউজ করতে পারি। ম্যাক্সালপো আমার একেবারে এক্সট্রিম কন্ডিশনে ম্যাক্সালপোর রেজাল্ট ভালো পাওয়া যায়। আর পরবর্তীতে যদি দেখলাম যে না কোনোভাবে ম্যানেজ হলো না, পেশেন্টকে কন্ট্রোল ভেন্টিলেশনে চলে গেল, সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা তার হাইড্রেশন স্ট্যাটাসটা দেখব। কারণ হাইড্রেশন স্ট্যাটাসটা না দেখলে আলটিমেটলি তার সিচুয়েশন গুলি ঠিক স্টিকি হয়ে যাবে। তার মানে কি হবে, তার স্পুটাম গুলি রিটেনশন হবে এবং আলটিমেটলি সেকেন্ডারি রেসপিরেটরি ইনফেকশন হয়ে, চেস্ট ইনফেকশন হয়ে আলটিমেটলি খারাপের দিকে যাবে। আর ইনটিউবেশনের জন্য আমরা র্যাপিড সিকোয়েন্স ইন্ডাকশন করে ইনটিউবেশন করব। আর যেটা বলা হয়েছে আমরা আগেও বলেছি যে প্রেশার সাইকেলটাই সাধারণত আমরা ইউজ করব। যদি কোনো কারণে প্রেশার সাইকেলটা আনেবেল করে বা আমরা প্রেশার সাইকেল দিয়ে কোনোভাবেই ভেন্টিলেশন বা ভলিউম ম্যানেজ করতে না পারি, সেই ক্ষেত্রে আমরা ভলিউম সাইকেলে যাব। আর এয়ারওয়ে প্রেশারটা আমরা মিনিমাইজ রাখবো। সেটার জন্য হচ্ছে যে আমরা রেটটাকে অনেক স্লো দিব। রেসপিরেটরি রেট দরকার হলে আমরা 8 থেকে 10-এ দিব, এবং এক্সপিরেটরি টাইমটাকে আমরা প্রলং করে দিব যাতে সে এক্সপিরেশনের সময়টা সে বেশি পায়। এবং অনেক ক্ষেত্রে বলা হয় যেটা হাইপার ক্যাপনিয়া যদি থাকেও সেটাতে অ্যালাউ করার জন্য, তবে সেটা নট মোর দেন 50 to 55। ঠিক আছে, নর্মাল হচ্ছে আমাদের 35 থেকে 45। তো আমরা অ্যালাউ করতে পারবো হাইয়েস্ট হতো বা 55। অনেক জায়গায় বলা আছে যেটা 60 পর্যন্ত অ্যালাউ করার জন্য। কারণ আপনারা জানেন যে আমরা যত বেশি পিসিও2 অ্যালাউ করবো তার রেসপিরেটরি ডিপ্রেশন হবে এবং পেশেন্ট আনকনসিয়াস হয়ে যাবে, এবং প্লাস কমপ্লিটলি সে ভেন্টিলেটর প্রতি সে ডিপেন্ডেবল হয়ে যাবে। এবং আমাদের মাথায় রাখতে হবে যে এটার আরো একটা কারণ আছে, যেটা হচ্ছে যে আমরা যদি কোনো কারণে ওভার ভেন্টিলেশন করি সেক্ষেত্রেও আমার পিপটা ইনক্রিজ করে আমার কার্ডিয়াক আউটপুট ডিক্রিজ করে যেতে পারে। প্রিলোড কমে যেয়ে কার্ডিয়াক আউটপুট ডিক্রিজ করে পেশেন্টের ব্লাড প্রেশার ফল করে যেতে পারে। আর যদি কোনোভাবেই যদি আমাদের পেশেন্টের রেসপিরেশন ভেন্টিলেশন না করা যায় সেক্ষেত্রে আমরা প্রয়োজনে মাসেল রিল্যাক্সেন্ট আমরা ইউজ করি। এবং এখানে বলা হচ্ছে যে সিইউপিডি থেকে একটু ডিফারেন্স হচ্ছে যে আমরা এখানে এডুকেট সিডেশনটা ইউজ করব, কারণ হচ্ছে যে কোনো কারণে আমার ইনটিউবেশন বা ভেন্টিলেশনের কারণে যাতে স্ট্রেস হরমোনগুলি রিলিজ না হয় বা আরো খারাপের দিকে না যায় পেশেন্ট। এরপরে আমরা আসবো ডিসকাশন হচ্ছে এআরডিএস। তো এআরডিএস হচ্ছে যে আসলে এখন এআরডিএসটাকে আসলে এএলআই বলা হয়, একিউট লাং ইনজুরি। এটাকে সাধারণত নন কার্ডিওজেনিক পালমোনারি ইডিমা বলা হয় দ্য মাইল্ড ক্যাটাগরিতে, এবং সিভিয়ার ক্যাটাগরিতে আসলে এআরডিএস বলা হয়। তো এআরডিএস এর বেশ কিছু কারণ আছে, তার ভিতরে অ্যাসপিরেশন নিউমোনিয়া এবং স্মোক ইনহেলেশন এগুলো হচ্ছে কমন। আর এক্সট্রা পালমোনারি কজের ভিতরে হচ্ছে প্যাঙ্কিটাইটিস, মেটাবলিজম সিনড্রোম, টুইর ওভারলোড, সার্স এগুলো হচ্ছে কারণ। তো এখানে যেটা হয় এআরডিএস এ সেমই ওই যে নিউমোনিয়ার মতোই, তবে একটু হায়ার ক্যাটাগরিতে ইনফ্লামেটরি রিঅ্যাকশন গুলি বেশি হয়। ইনফ্লামেটরি মেডিকেলস গুলি ইন্টারস্টিশিয়াল স্পেস এবং অ্যালভিওলাইতে বেশি পাওয়া যায়, এবং সাথে দেখা যায় যে এআরডিএস এর সাথে আমাদের একটা সার্স বা সিস্টেমিক সেপসিসও তার সাথে থাকে। তো আমরা কিভাবে এটা ডায়াগনোসিস করব? এটা ডায়াগনোসিস করার ইয়ে হচ্ছে যে আমাদের অবশ্যই আমাকে আগে ডায়াগনোসিস করতে হবে যে তার
কোনো আগে থেকেই কোনো তার ক্রনিক কোনো লাং ডিজিজ মানে সিওপিডি বা আদার্স কোনো ডিজিজ তার ছিল না। তারপরে তার পিএফ রেশিওটা দেখতে হবে আমার less than 200, মানে তার প্রোগ্রেসিভ। আমি যদি অক্সিজেন বাড়াই বা FiO2 বাড়াই, সেক্ষেত্রে আমার অক্সিজেনটাও মানে এবিজিতে পাশের পাশের আর্টারিয়াল অক্সিজেনটাও বাড়ার কথা, SpO2 তো বাড়ার কথা। কিন্তু যদি না বাড়ে, সেই ক্ষেত্রে যদি 200 নিচে চলে আসে, তাহলে এটা প্রোগ্রেসিভ হাইপোক্সিয়ামিয়া হবে। এটাকে আমরা এআরডিসির দিকে যাবো। আর এক্সরে করলে আমরা বাইলেটারাল ইনফিল্ট্রেট পাবো, এপি বা বোথ, পিএভিউ যে কোনোটাতেই আমরা দেখি। এবং পালমোনারি কমপ্লায়েন্সটাও আমরা দেখবো যে এটা কমে গেছে তার। এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট জানা লাগবে, যে অবশ্যই তার নর্মাল লেফট ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টোলিক প্রেশার থাকতে হবে। তার মানে এটা কার্ডিওজেনিক পালমোনারি ইডিমা থেকে এটা আলাদা করতে হবে। তো আলাদা করার জায়গাটাই হচ্ছে যে আমার এই লেফট ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টোলিক প্রেশারটা নর্মাল থাকা। তো এই ট্রিটমেন্ট হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে যে আসলে সাপোর্টিভ ট্রিটমেন্ট, এবং কিছু কিছু ট্রিটমেন্ট ট্রায়াল বেসিসে আছে, যেমন টিএনএফ, এন্টি টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, টিএনএফ, কর্টিকোস্টেরয়েড, প্রোস্টাগ্ল্যান্ডিন। তবে এগুলির রেজাল্ট এখন পর্যন্ত আশাব্যঞ্জক বা কোনো কিছুই পাওয়া যায়নি, যেগুলি ডিসঅ্যাপয়েন্টিং। এছাড়া হচ্ছে ভেন্টিলেটরে আমরা যেটা করতে পারি, সেটা হচ্ছে যে আমরা এডিশনাল পিপ দিতে পারি। পিপটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের লাং ভলিউমটা মেনটেন করা এবং শানটাকে কমিয়ে ভিকিউ মিসম্যাচটাকে কমিয়ে নিয়ে আসা, বিশেষ করে অক্সিজেনেশনের জন্য। আর FiO2 এর ক্ষেত্রে বলা হয় যেটা লোয়েস্ট FiO2 তে টার্গেট হচ্ছে আমাদের 0.6 এ আমরা রাখা। আর নাইট্রিক অক্সাইড ব্রঙ্কোডাইলেটর হিসেবে কাজ করে, কিন্তু এটা সব জায়গায় অ্যাভেলেবেল না। আর ভেন্টিলেটরি ফাংশনের ভিতরে যেটা দেখা যায়, সেটা হচ্ছে যে আমরা হাই ফ্রিকোয়েন্সি জেট ভেন্টিলেশন, যেটাতে আসলে এয়ারওয়ে প্রেশারটা অনেক কম যায়, কারণ অল্প সময়ের মধ্যে 100-150 ভেন্টিলেশন দেওয়া যায় মিনিটে, ছোট ছোট টাইডাল ভলিউমে, যে কারণে দেখা যায় যে এয়ারওয়ে প্রেশার ইনক্রিজ হয় না। তো এটাও ডিভাইস লাগে, ডিভাইস নির্ভর। এছাড়া আমরা নর্মালি যেটা করতে পারি, ভেন্টিলেটরে লো টাইডাল ভলিউম দিয়ে এয়ারওয়ে প্রেশারটা আমরা কমাইতে পারি। এবং তবে টাইডাল ভলিউম নর্মালও আমরা যদি দিই, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমাদের অ্যাটেলেকটিসিসের এরিয়াটা আমার রিক্রুটমেন্ট হচ্ছে কিনা। আমার যদি অ্যাটেলেকটিসিসটা থেকে যায়, তাহলে আলটিমেটলি লাংসটা কিন্তু ইমপ্রুভ করবে না। আর এছাড়া হচ্ছে ইনভার্স রেশিও ভেন্টিলেশন, এটা একটা ভেন্টিলেটর ফাংশন, যেখানে হচ্ছে আই রেশিও করা হয়। আই রেশিওতে ইন্সপিরেটরি টাইম আর এক্সপিরেটরি টাইমটা উল্টায় দেওয়া হয়, ইন্সপিরেটরি টাইমটাকে বাড়ায় দিয়ে ভেন্টিলেশন করা হয়। এটাকে বলা হয় ইনভার্স রেশিও ভেন্টিলেশন। এরপরে হচ্ছে যে আমরা যেটা আগে আলোচনা করেছি, যে প্রেসার কন্ট্রোল ভেন্টিলেশনটা আমরা এক্ষেত্রে চয়েস করব। আর নতুন যে একটা কারেন্ট আসছে, যে আমরা ইভেন কোভিডও দেখছি যে এটা বেটার রেজাল্ট দিচ্ছে, সেটা হচ্ছে প্রন পজিশনে ভেন্টিলেশন। এআরডিএসও সেম, প্রন পজিশনে ভেন্টিলেশন, এটা অনেক বেনিফিট। এরপরে আমরা রেসপিরেটরির আর একটা কমন জিনিস, সেটা হচ্ছে যে নিউমোথোরাক্স। নিউমোথোরাক্সের আমাদের খুব বেশি ডিটেলস জানা দরকার নাই। আমরা যেহেতু আমাদের অ্যাজমা পেশেন্ট, সিওপিডি পেশেন্ট যে কোনো সময় নিউমোথোরাক্স ডেভেলপ করতে পারে, ডিউরিং ওটিতেও ডেভেলপ করতে পারে, প্লাস আইসিইউতে থাকতেও আমাদের ডেভেলপ করতে পারে। সেই ক্ষেত্রে আমাদের নিউমোথোরাক্স সম্বন্ধে আমাদের কিছুটা আইডিয়া থাকতে হবে। তো নিউমোথোরাক্সের কজ গুলি কি কি পাওয়া গেছে, যে পেনিট্রেটিং ইনজুরি যদি হয়, রিফ্র্যাকচার, ব্লাস্ট ইনজুরি, এগুলো আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। আইট্রোজেনিক যেটা, সেটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। সার্জিক্যালি নেফ্রেক্টমির সময় হয়ে যেতে পারে, স্পাইনাল সার্জারির সময় হয়ে যেতে পারে, ট্রাকিস্টমি করার সময়, স্পেশালি চিলড্রেনদের সময় এটা হয়ে যেতে পারে, অথবা ল্যাপারোস্কোপিক গ্যাস ইনসাফলেশন হয়ে সেক্ষেত্রেও অনেক বেশি প্রেশার ইনক্রিজ করেও এখানে নিউমোথোরাক্স হয়ে যেতে পারে, অথবা ইসিফিজিয়াল বা মেডিসিনাল পারফোরেশনের সময় হয়ে যেতে পারে। আর অ্যানেস্থেটিক কজের ভিতরে যেটা দেখা যায়, সাবক্লেভিয়ান বা ইন্টারনাল জগুলার ভেইন পাংচার করার সময় হতে পারে, সুপ্রাক্লেভিকুলার বা ইন্টারস্প্লিনি বা ইন্টারকোস্টাল নার্ভ ব্লকের সময় হতে পারে, অথবা মেকানিক্যাল ভেন্টিলেশনে এক্সেসিভ যদি পিপ ডেভেলপ করে বা অটো পিপ ডেভেলপ করেও, রাপচার করে, বুরলা রাপচার করেও, ব্যারোট্রমা করে আলটিমেটলি নিউমোথোরাক্স হতে পারে। এছাড়া কিছু কনজেনিটাল ডিজিজ আছে, এগুলি থিওরিটিক্যালি জানার জন্য জানি। তো আমরা একটা অ্যাওয়েক পেশেন্টের নিউমোথোরাক্স হলে আমরা কিভাবে বুঝবো? অ্যাওয়েক পেশেন্টের আমরা হিস্ট্রি গুলি দেখবো, যেমন চেস্ট পেন থাকবে, রেফার শোল্ডার টিপ পেন থাকবে, কাফ থাকবে, ডিসনিয়া থাকবে, টেকিপনিয়া থাকবে, টেকিকার্ডিয়া থাকবে। এগুলো হচ্ছে কমন সিমটমস। আর আমরা যেটা দেখতে পাবো, সেটা হচ্ছে যে আমরা দেখবো যেটা হচ্ছে যে তার হেমিথোরাক্সের মুভমেন্ট দেখবো আমরা। এক পাশে দেখবো যে মুভমেন্ট আছে, আরেক পাশে মুভমেন্ট নাই।
অসকালটেশন করে দেখবো আমরা হাইপার রেজোনেন্স আছে, বেস সাউন্ড কম, ভোকাল ফ্রিমিটাস আমরা কম পাবো। এটা একটা সাইন আছে, এটা হচ্ছে পজিটিভ কয়েন টেস্ট বলে। একটা হচ্ছে হ্যামার সাইন, যেটা হচ্ছে যে আমরা ক্রিপিটেশন সাউন্ড পাবো, ক্রাঞ্চিং সাউন্ড বলে এটাকে। চিপস ভেঙে যাওয়ার, চিপস ভাঙলে যেরকম কসকস কসকস আওয়াজ করে, সেই ধরনের একটা ভাঙা সাউন্ড আমরা অসকালটেশনে পাবো। আর চেস্ট এক্সরে করলে আমরা কনফার্ম হয়ে যাব। এখন যদি আমার নিউমোথোরাক্সে যদি টেনশন হয়ে যায়, যদি কোনো ধরনের এক্সিট না থাকে, আর এরিয়া যদি বাড়তেই থাকে, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আলটিমেটলি কার্ডিয়াক ডিকম্প্রেশন হয়ে যাবে, ভেনাস রিটার্নটা কমে যাবে, কমে গিয়ে আলটিমেটলি লেফট ভেন্ট্রিকুলার ফাংশন ডিটেরিয়েট করে কার্ডিয়াক আউটপুট কমে গিয়ে হাইপোটেনশনে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে ইমার্জেন্সি কন্ডিশন, ভেরি সিভিয়ার কন্ডিশন। তো এটাও একটু সময় লাগে, যেমন কন্ট্রোল ভেন্টিলেশনে যদি হয় আর কোথাও যদি এরকম নিউমোথোরাক্স হয়ে যায়, তাহলে দেখা যায় যে এই ধরনের টেনশন নিউমোথোরাক্স হতে পারে। কারণ আমরা দেখলাম না পেশেন্টের কি কন্ডিশন, তারপরও আমরা ভেন্টিলেশন করতে থাকলাম, সেই ক্ষেত্রে দেখা যাবে যে পেশেন্ট খারাপের দিকে চলে যাবে, এরকম টেনশন নিউমোথোরাক্স হয়ে যেতে পারে। তো এই এরকম খারাপ হওয়ার সময় আমরা পালস অক্সিমিটার বা ইয়েতে আমরা দেখবো যে ডিসনিয়া আছে, টেকিপনিয়া আছে, ইভেন্চুয়ালি আমরা সায়ানোসিস দেখতে পারবো, হার্ট রেট বাড়বে। আর যদি খারাপের দিকে টেনশনে থাকে, সেক্ষেত্রে টেনশন নিউমোথোরাক্সের কারণে হাইপোটেনশন বা ইভেন কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেতে পারে। আর ক্রনিক যদি হয়, ট্রাকিয়াল ডেভিয়েশন পাবো আমরা। আর টেনশন নিউমোথোরাক্স মেবি বাইলেটারাল, তবে ইউনিল্যাটারালটাই হচ্ছে এটা কমন। আর এইগুলো আমরা অলরেডি আলোচনা করে ফেলছি যে আমরা আসলে কি কি পাবো। আর আরেকটা জিনিস, যদি আমাদের সিবি লাইন করা থাকে, সেক্ষেত্রে আমরা সিবিবিটা ইনক্রিজ পাবো, এটা আমাদের মাথায় রাখতে হবে। তবে আমরা চেস্ট এক্সরে হচ্ছে আমাদের কনফার্ম ডায়াগনোসিস, যদি চেস্ট এক্সরে দ্রুত অ্যাভেলেবেল না করা যায়, আমরা ভাইটাল ক্লিনিক্যাল যে সাইনগুলি আছে, সেই সাইনগুলি দেখেই কিন্তু আমরা ম্যানেজ করতে হবে। এখন ইন্ট্রা অপারেটিভ যদি একটা পেশেন্টের যদি এই ঘটনা ঘটে, তাহলে আমরা সেক্ষেত্রে কি করব? আমরা এই নাইট্রাস অক্সাইড প্রথমেই আমাদের, কারণ নাইট্রাস অক্সাইড হচ্ছে যে আমার যে কোনো ভলিউম বা স্পেসটাকে সে ইনক্রিজ করে, সেই জন্য আমরা নাইট্রাস অক্সাইডটাকে ডিসকন্টিনিউ করবো, তাকে 100% অক্সিজেন দিব। আর আমরা হাতের কাছে মোটামুটি একটা নিডেল থাকলেই হবে, ব্লাড সাইডের নিডেল পাইলেও আমাদের হবে, ব্লাড সাইডের নিডেল দিয়ে আমরা একটা থোরাকোসিনথেসিস করে দিব। কারণ চেস্ট ড্রেন অ্যাভেলেবেল করতে করতেও যাতে পেশেন্টের ইমপ্রুভ থাকে, এরপরে চেস্ট ড্রেন অ্যাভেলেবেল হলে আমরা চেস্ট ড্রেন দিব। চেস্ট ড্রেন দিলে আমাদের যেটা বলা হয় আন্ডার ওয়াটার সিল ড্রেন দিলে, যেটাতে করা হয় কি, একটা পোর্শন থাকে পেশেন্টের লাংসে, আর একটা পোর্শন হচ্ছে যে বোতলের মধ্যে। অবশ্যই আমার ডেপথ অফ ওয়াটারটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আমি যদি খুব কম দেই ওয়াটার, সেক্ষেত্রে আমার এই এয়ারটা আবার এন্ট্রেন করতে পারে, আর যদি বেশি দেই, সেই ক্ষেত্রে আমার ব্লো অফ হয়ে যেতে পারে গ্যাসটা। এই জন্য টিপিক্যাল ডেপথ বলা হয় 3 থেকে 5 সেন্টিমিটার। এরপরে আমাদের আরেকটা কমন সিনারিও, আমাদের বন্ধু রাজীব মারা গেল কয়েকদিন আগে এই স্মোক ইনহেলেশন ইনজুরি দিয়ে। স্মোক ইনহেলেশন ইনজুরি খুবই ডেঞ্জারাস, যেটা বলা হয় যে এটার কারণে পেশেন্ট মারাও যেতে পারে। তো এটাও আমাদের এসেছিল যে শর্ট নোট হিসেবে, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা আসলে ইনিশিয়ালি বোঝা যায় না যে তার ইনজুরি হয়েছে, কিন্তু দুদিন পরেই দেখা যায় যে তার কন্ডিশনটা ধীরে ধীরে খারাপ হচ্ছে, পেশেন্ট এআরডিএস হয়ে যাচ্ছে। আমরা একটু আগে আলোচনা করেছি যে এআরডিএস এর একটা কমন কজ হচ্ছে স্মোক ইনহেলেশন ইনজুরি। তো এটা কখন হয়? বিশেষ করে যদি হট গ্যাস যায়, অথবা বিশেষ করে হট গ্যাসের সাথে যদি টক্সিন বা রিয়েক্টিভ স্মোক পার্টিকেলস, ব্ল্যাক যে পার্টিকেলস গুলি থাকে, স্মোক থাকে, ধোঁয়া থাকে, সেগুলি যদি ব্রঙ্কিয়াল টিতে যায়, সেক্ষেত্রে এটা হয়। আর এটা হচ্ছে কমন কজ অফ ডেথ ইন দ্য ফার্স্ট আওয়ার অফ ফলোইং থার্মাল ইনজুরি। থার্মাল ইনজুরির কারণে, বার্ন ইনজুরির কারণে ইনিশিয়ালি মৃত্যুর কারণ কিন্তু এই স্মোক ইনহেলেশন। আর আরো যদি এই স্মোক ইনহেলেশন ইনজুরিটা যদি কম হয়, তাদের ক্ষেত্রেও দেখা যায় যে মর্টালিটিটা 1 সপ্তাহ পরেও হওয়ার চান্স অনেক বেশি। যেমন আমার ফ্রেন্ডের, ওর কিন্তু স্মোক ইনহেলেশন ইনজুরি কিন্তু প্রথম বোঝা যাচ্ছিল না, কিন্তু তারপরে 1 সপ্তাহ পরে দেখা গেল কি তার স্মোক ইনহেলেশন হয়েছে, এবং সেটার কারণে তার লাংস টোটালি এআরডিএস ডেভেলপ করেছে, এবং সে আলটিমেটলি মারা গেল। তো আমরা এখানে জানতে হবে আমাদের ডায়াগনোসিসটা হচ্ছে যে আমাদের আগে হিস্ট্রিতে দেখতে হবে যে সে এমন কোনো এরিয়াতে ছিল কিনা যেটা হচ্ছে ক্লোজড এরিয়া, যেখানে স্মোক বা ফিউম তৈরি হয়েছিল, বার্নের সাথে প্রচুর ধোঁয়া তৈরি হয়েছিল। এছাড়া হচ্ছে আমরা যদি তার নোজ বা মাউথে যদি কার্বনিয়াস
ব্ল্যাক কালারের যদি আমরা কোনো ডিপোজিট দেখতে পাই, অথবা যদি তার নেক বা ফেসে যদি আমরা বার্ন, সাইন অফ বার্ন দেখতে পাই, যেটা আমার ফ্রেন্ডের ক্ষেত্রে ছিল, কিন্তু এই কার্বনিয়াসটা ছিল না প্রথম দিকে। আর স্পুটামটা যদি কার্বনিয়াস স্পুটাম যদি থাকে, তাহলে আমরা নিশ্চিত হয়ে যাব। যেটা দেখা গেছে ইন্ট্রাওরাল থার্মাল ইনজুরিতে, যে গ্যাসের টেম্পারেচার যদি 142 ডিগ্রি সেলসিয়াস থাকেও, এটা 38 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় হচ্ছে ভিতরে যাওয়ার পরে। এবং যে কারণে দেখা যায় এই টেম্পারেচারটা মিনিমাইজ করতে গিয়ে পুরো এয়ারওয়েতে ইডিমা হয়ে যায়, ব্লিস্টার হয়ে যায় এবং নেক্রোসিস পর্যন্ত হয়ে যায় পরবর্তীতে। আর ইমিডিয়েটলি আমরা এয়ারওয়েতে যেটা দেখবো, পেশেন্টের স্ট্রাইডর হবে, ডিসনিয়া হবে এবং হুইজ হবে। এছাড়া হচ্ছে যে আমাদের মূল কম্পোজিশন কি, এই গ্যাসের ভিতরে সবচেয়ে খারাপ যেটা, সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড, যেটা অক্সিজেন ক্যারিংটা বাধা দেয়। তার পাশাপাশি আছে নাইট্রোজেন এবং সালফার, হাইড্রোসায়ানাইড গ্যাস, যেগুলি খুবই টক্সিক। এবং এগুলি সবগুলি মিলে কি করে, সায়ানাইড এবং বিশেষ করে কার্বক্সি হিমোগ্লোবিনটা অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটিটা বন্ধ করে দেয়। ফলে পেশেন্টের হাইপোক্সিয়া ডেভেলপ করে এবং মর্টালিটির দিকে চলে যায়। আর কার্বন মনোক্সাইড পয়জনিং এ আমরা যেটা করতে হবে, বলা হয় যে আসলে সাধারণত 5 অক্সিমিটার রিডিংটা আমাদের মিলা মানে করা যাবে না, রিলাই করা যাবে না। আমাদের এবিজি করে এটা দেখতে হবে যে তার আসলে বেসিক্যালি তার পিউ2টা কত। আর এয়ারওয়ে অ্যাসেসমেন্ট করে দেখবো আমরা ইডিমা বা ডাইরেক্ট কোনো ইনজুরি আছে কিনা। আর ব্রিদিং এ তো আমরা বললামই, স্ট্রাইডর থেকে নিয়া হুইজ, পালমোনারি ইডিমা বা ক্রিপিটেশন, এগুলি আছে কিনা। আর এই যে লাস্ট যে কথাটা লেখা আছে, যে মেনি অফ দিস ফিচার্স মে নট বি অ্যাপারেন্ট ইমিডিয়েটলি আফটার ইনহেলেশন ইনজুরি but may develop over succeeding hours. Respiratory deterioration may be repeat. There should be a high index of suspicion because it is better by far to intervene too early than late. তো এর ম্যানেজমেন্টটা আমি তুলতে পারিনি। তো ম্যানেজমেন্ট হচ্ছে আর আসলে বেসিক্যালি খুব বেশি একটা লাভ হয় না। লেবেজ দেওয়া হয়, লেবেজ দিয়ে যদি কার্বনিয়াস ম্যাটেরিয়ালটা যদি ইমপ্রুভ করা যায়, অথবা হচ্ছে কন্ট্রোল ভেন্টিলেশনে দিয়ে ম্যানেজ। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় স্মোক ইনহেলেশন ইনজুরি মানে হচ্ছে যে এআরডিএস। এআরডিএস এর মতোই ম্যানেজমেন্ট, সব সেম ম্যানেজমেন্টই লিখে দিলে হবে। আর তার পাশে আপনারা লেভেজটা ইউজ করতে পারেন, তবে লেভেজের খুব একটা রেজাল্ট ভালো আসে না। আর এআরডিএস ম্যানেজমেন্ট আলটিমেটলি জানেন যে এআরডিএস এর ম্যাক্সিমাম পেশেন্টই আসলে খারাপের দিকেই যায়। আর এটা হচ্ছে আমাদের লাস্ট টপিক, পালমোনারি হাইপারটেনশন। তো পালমোনারি হাইপারটেনশন হচ্ছে যে আমাদের যখনই পালমোনারি আর্টারিয়াল প্রেশার নর্মালি আমাদের 15 থাকে, 10 থেকে 15-র ভিতরেই থাকে, কিন্তু তারপরেও যদি এটা 25 এর উপরে যদি চলে যায়, তখনই আমরা পালমোনারি হাইপারটেনশন করি। আর ক্যাপিলারি ওয়েজ প্রেশার যদি আমার 15 এর নিচে চলে আসে, সেটাকে আমরা পালমোনারি হাইপারটেনশন বলি। আর মডারেটলি সিভিয়ার বলা হয় 35 এর উপরে গেলে, আর সিভিয়ার বলা হয় হচ্ছে 50 মিলিমিটার অফ মার্কারির উপরে গেলে। তো অনেক ভালভুলার হার্ট ডিজিজের পেশেন্ট আছে যাদের পালমোনারি হাইপারটেনশন থাকে, সিইউপিডির পেশেন্ট থাকে যাদের লেট স্টেজে গিয়ে পালমোনারি হাইপারটেনশন থাকে। এই পেশেন্টগুলি সিইউপিডির কারণে যতটা পোস্ট অপারেটিভলি মারা যায়, পালমোনারি হাইপারটেনশনের কারণে তার রিস্ক অনেক বেশি। কারণ পালমোনারি হাইপারটেনশনের কারণে যেটা হয়, পালমোনারি ভাস্কুলেচার গুলি পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। হাইপোক্সি পালমোনারি ভ্যাসোকনস্ট্রিকশন যেটা থাকে সেটাও কিন্তু কাজ করে না। ফলে দেখা যায় যে এই পেশেন্টগুলি আলটিমেটলি পরবর্তীতে আমাদের অপারেশনের সময় স্টিমুলেশনের কারণে, টেকিকার্ডিয়া বা আদার্স স্ট্রেস হরমোনের কারণে, স্ট্রেস হরমোন রিলিজের কারণে যে পরিমাণ স্পাজম হয় পালমোনারি আর্টারিতে, প্লাস হচ্ছে পোস্ট অপারেটিভ পেইন বা আদার্স কজের কারণে পালমোনারি প্রেশারটা আরো বাড়তে থাকে। ফলে দেখা যায় যে ফেলুর হয়, রাইট ভেন্ট্রিকুলার ফেলুর হয়, এবং ফেলুর হয়ে দেখা যায় যে এই পালমোনারি এডিমা রিডিউসও করা যায় না, অক্সিজেনও ইমপ্রুভ করা যায় না, অনেকখানি এআরডিএস এর মতো এটা খারাপ কন্ডিশনের দিকে চলে যায়। তো সাইন সিমটমে হচ্ছে যে আমাদের সিমটমের ভিতরে হচ্ছে ডিসনিয়া থাকবে 60% পেশেন্টের, 19% হচ্ছে উইকনেস, আর রিকারেন্ট সিনকপের হিস্ট্রিও থাকে। আর সাইনের ভিতরে যেটা আমরা সেকেন্ড হার্ট সাউন্ডটা দেখবো যে হচ্ছে স্প্লিটিং থাকতে পারে, ফিক্সড অথবা স্প্লিটিং থাকতে পারে। তার সাথে হচ্ছে যে রাইট ভেন্ট্রিকুলার ডিসফাংশন, বললামই রাইট ভেন্ট্রিকুলার ফেলও থাকতে পারে। আর মারমার থাকতে পারে পালমোনারি বা ট্রাইকাসপিড ভালভ রিগাজিটেশন। আর জেবিপি অবশ্যই পালমোনারি হাইপারটেনশনের সাথে আমাদের জেবিপি দেখতে হবে, জেবিপিটা ইনক্রিজ থাকতে পারে, এবং জেবিপি ইনক্রিজের সাথে আমরা যেটা দেখি রাইট ভেন্ট্রিকুলার ফেলও থাকে। আর জেবিপির সাথে
রাইট হার্ট ফেলিওরে সবই থাকবে, হেপাটোমেগালি, অ্যাসাইটিস, এবং অনেক সময় যেটা থাকে সেটা হচ্ছে যে পিটিং ইডিমা। দেখবেন সিপিডি পেশেন্টের অনেক পেশেন্ট দেখবেন যে পিটিং ইডিমা থাকবে। যেগুলি পিটিং ইডিমা থাকবে সেগুলিকে আমাদের ধরে নিতে হবে এগুলো করপালমোনালি হয়েছে এবং পালমোনারি হাইপারটেনশনও আছে এবং প্লাস রাইট ভেন্ট্রিকুলার ফেলোরও আছে। তো ইনভেস্টিগেশন হচ্ছে চেস্ট এক্সরে, ইসিজি। ইসিজিতে একই ফাইন্ডিংস। ইকোতে গেলেও আমরা ওই যা পাবো নর্মালি আমরা কনজেনিটাল অ্যানোমালিস থাকতে পারে, ভালভুলার ডিজিজ থাকতে পারে, অথবা আমাদের ভেন্ট্রিকুলার ফাংশন থাকতে পারে। এছাড়া হচ্ছে ভেন্টিলেশন পারফিউশন স্ক্যানিং আমরা করে দেখতে পারি। এটা আসলে বেসিক্যালি এক্সক্লুড করবে হচ্ছে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ যদি কারো থাকে, সেটার সাথে অন্যান্য ডিজিজ গুলিকে। ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজে সাধারণত এই ভেন্টিলেশন পারফিউশন স্পেস থাকে এবং এই পালমোনারি হাইপারটেনশনও থাকতে পারে। আর এছাড়া হচ্ছে পালমোনারি এনজিওগ্রাফি করে দেখতে পারি আমরা যে ওখানে কোনো থ্রম্বোএম্বোলিক ডিজিজ আছে কিনা। থ্রম্বোএম্বোলিক মানে অ্যাম্বুলাসের কারণেও তো আমার পালমোনারি আর্টারি দেখা গেল ব্লক হয়ে গিয়ে প্রেশারটা ইনক্রিজ করে। সেক্ষেত্রেও আমরা থ্রম্বোএম্বোলিক ডিজিজটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি। আর কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন আমরা বিশেষ করে হচ্ছে যে প্রেশার এবং পালমোনারি, এটা আসলে বেসিক্যালি করা হয় না, যে পালমোনারি ক্যাপিলারি ওয়েস্ট প্রেশার দিয়ে আসলে চেক করা যায় পালমোনারি প্রেশারটা, আমরা তো সাধারণত এগুলো করি না। আর হচ্ছে যে সিপিইটি যেটা আমরা বলছি কার্ডিও পালমোনারি এক্সারসাইজ টেস্ট করে আমরা পেশেন্টের কাছে হিস্ট্রি নিতে পারি যে 6 মিনিট হাঁটার পরে তার কি কন্ডিশন, তার অ্যারোবিক ক্যাপাসিটি কেমন এবং কতক্ষণ পরে তার অ্যানারোবিকে চলে যায়। এখন অ্যানেস্থেসিয়ার সময় আমাদের যেটা করতে হবে, অল ইন্ডাকশনে আমাদের all IV induction agent drugs have been safely used although ketamine can increase PPR। তার মানে কি আমরা কেটামিনটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। কেটামিনটা হচ্ছে পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্সটাকে ইনক্রিজ করে। আর নন ডিপোলারাইজিং ডিপোলারাইজিং মাসেল রিল্যাক্সেন্ট সবগুলি আমরা দিতে পারবো এবং মেইনটেনেন্সও আমরা ইউজ করতে পারবো। আর যেটা করব আমরা অবশ্যই নাইট্রাস অক্সাইডটাকে আমরা অ্যাভয়েড করব, এটা হচ্ছে মূল টার্গেট। তার মানে নাইট্রাস অক্সাইডটা আমরা অ্যাভয়েড করব, কেটামিনটা অ্যাভয়েড করব, আর বাকি হচ্ছে যে আমরা নর্মালি আমরা ইয়ে করতে পারবো। আর অবশ্যই যে যাদের এই ধরনের পালমোনারি হাইপারটেনশন আছে তাদেরকে আমরা ইনভেসিভ আর্টেরিয়াল ব্লাড প্রেশার মনিটরিং, কার্ডিয়াক আউটপুট মনিটরিং, পালমোনারি আর্টারি ক্যাথেটার যদি সম্ভব হয় দিতে পারি আমরা দিব। আর পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স কমানোর জন্য বিশেষ করে কিছু ড্রাগ আছে যেমন নাইট্রিক অক্সাইড, প্রোস্টাসাইক্লিন, যেগুলো আমাদের নাই। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা নিউরো অ্যাক্সিয়ালটা ব্লকটাকে আমরা সাজেস্ট করি। তবে নিউরো অ্যাক্সিয়াল ব্লকের ক্ষেত্রে আমাদের যেটা মাথায় রাখতে হবে যে আমাদের প্রিলোডটা ঠিক থাকতে হবে এবং কোনো কারণে যাতে ব্রেডিকার্ডিয়া না হয়। প্রিলোড এবং ব্রেডিকার্ডিয়া এই দুটো যদি ঠিক থাকে তাহলে আমরা কেয়ারফুলি যদি আমরা নিউরো অ্যাক্সিয়াল ব্লক দিই তাহলে অনেক সাইড এফেক্টই আমাদের প্রিভেন্ট করা সম্ভব। যেমন কি কি জিনিস অ্যাভয়েড করার জন্য বলা হয়েছে, একটা হচ্ছে যে পিভিআর, পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স যাতে কোনো কারণে না বাড়ে। তারপরে বলা হচ্ছে যে যেটা ভেনাস রিটার্নটা যাতে ডিক্রিজ না হয়, তার মানে কি আমার ভলিউম যাতে আমি ওভারলোডও না হয় আবার যাতে কমও না থাকে। তারপর হচ্ছে যে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স কমানো যাবে কিন্তু মার্ক ডিক্রিজ করা যাবে না, অনেক বেশি কমানো যাবে না। 100 এর নিচে সিস্টেমিক ব্লাড প্রেশার ডিক্রিজ করা যাবে না। এছাড়া হচ্ছে যেসব ড্রাগ ব্যবহার করলে মায়োকার্ডিয়াল ডিপ্রেশন, হার্ট রেট কমে যাবে, ব্রেডিকার্ডিয়া হবে, সেগুলিও দেওয়া যাবে না। আর আমরা এখানে যেটা ম্যানেজ করতে পারি সেগুলো হচ্ছে যেমন আমরা যদি হাইপার ভেন্টিলেশন করি, লো টাইডাল ভলিউম দিয়ে হাইপার ভেন্টিলেশন করি, সেক্ষেত্রে আমরা অনেকখানি ম্যানেজ করা সম্ভব। নাইট্রিক অক্সাইড আমাদের নাই, আমরা চাইলে মরফিন দিতে পারি, গ্লিসারিন ট্রাইনাইট্রেটও আমরা ইউজ করতে পারি, সোডিয়াম নাইট্রোক্সাইড। এগুলি আসলে বেসিক্যালি হচ্ছে যে আমার ব্লাড প্রেশারটাকে কন্ট্রোলে রাখার জন্য, সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্সটাকে ডিক্রিজ করার জন্য, তবে আবার বেশি ডিক্রিজ করা যাবে না। আর প্রোস্টাসাইক্লিনটা যদি পাওয়া যায়, প্রোস্টাসাইক্লিনটা ভালো কাজ করে। আর হচ্ছে আইসোপ্রোলানিন এবং অ্যামাইনোফ্যালিন এগুলিও আমাদের কাজ করতে পারে। সবগুলি মোটামুটি আমরা ইউজ করে দেখতে পারি, এগুলি সবই রিসার্চ পারপাস। ওকে, থ্যাংক ইউ।